আমি একবার ভুল বারবার করি না তিশা। লাথি মেরে চলে গিয়েছিলি না আমাকে ছেড়ে, আমার সংসার ফেলে। অথচ দেখ, সেই আমি তোকে আমার রাজ্যের রানীর সিংহাসনে বসিয়েছিলাম, আর সেই তুই কিনা আমার মান সম্ভ্রম এক মুহূর্তে ফুলণ্ঠিত করতেও তোর বিন্দুমাত্র বিবেকে বাঁধেনি। তাহলে এখন কেন তোর এত মরা কান্না? এসবের মানে কি? কি প্রমাণ করতে চাস তুই? কেন তোর আবার আমার প্রয়োজন পড়েছে? সত্যি করে বলতো, তোর পচা মস্তিষ্কে আবার কোনো নাটক সাজাচ্ছিস না তো? তিশা নিজের হয়ে বলার মতো যেন কোনো কিছুই পেল না, ডুকরে কেঁদে উঠল এই পাষাণ পুরুষের নির্দয় বাক্যলাপে। ওর কিভাবে বোঝাবে এই মানুষটাকে, মানুষটা যে ওকে এক বিন্দু বিশ্বাস করতে পারছে না। তবুও নিজের কম্পিত কণ্ঠের আকুতি সুরে একটু বলার চেষ্টা করলো। আর এমন হবে না, সত্যি। তিশার কথা শেষ হওয়ার আগেই একটা জ্বলন্ত কুণ্ডলীর মতো কিছু একটা ওর পায়ে এসে লাগলো। তিশা পা সরিয়ে চিৎকার করতে গেলে জিসান ওর শক্ত হস্তে পা চেপে ধরে ঘর কাঁপানো স্বরে বলে উঠল। চুপ, একদম চুপ। সেই শহরে তিশা ভয়ে কুঁকড়ে গেল, মুখ চেপে ধরল নিজেরই, যেন ওর চিৎকারে চার দেয়াল ভেদ করে বাইরে যেতে না পারে। কিন্তু জিসান থামল না। জ্বলন্ত সিগারেট তখনও চেপে ধরে রাখা হয়েছে তিশার পায়ে। সেখানে দৃষ্টি রেখে ক্রোধান্ত সুরে বলল। এই পা দিয়ে চলে গিয়েছিলি না? বড্ড বেশি চলে তোর এই পা দুটো। তাই একে তো একটু হলেও শাস্তি পেতেই হবে। যা, শাস্তি স্বরূপ আজ না হয় ব্যাস এটুকুই। কিন্তু এরপর ভুলের পুনরাবৃত্তি হলে শুধু জ্বলবে না, গোড়া থেকে পা দুটোই করাত দিয়ে কেটে দেব। দেহে শুধু প্রাণটা থাকলেই চলবে, বাকি কিছু আমার আর কোনো কাজের না। তিশার পোড়া পাটা ছেড়ে সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালো জিসান, মুখে আর কিছু না বলে সোজা রুম ছেড়ে চলে গেল। একবারও পিছন ঘুরে ভূপথে পড়ে থাকা নিজের অসহায় স্ত্রীর দিকে তাকাবার প্রয়োজনও মনে করল না। এক লম্বা রাত পার করলো দুজনের সেদিন। এমন এক নিকৃষ্ট কাজ করার পর জিসান আর রুমে আসেনি। হয়তো তিশার সম্মুখে দৃষ্টি মেলাবার সাহস ছিল না তার। সারা রাত তিশা কেঁদে কেটে পার করলো। পরের দিন জিসান রুমে আসে অফিসে যাওয়ার জন্য তৈরি হতে, আর এসে তিশাকে দেখতে পায় না। সকালের নাস্তার টেবিলেও তিশা ধরা পড়েনি ওর চোখের কাছে। দুজনের মধ্যে কেমন একটা অদৃশ্য দেয়াল গড়ে ওঠে। আর এবার সে দেয়াল স্বয়ং তিশার তরফ থেকে আসে। কোনো মানুষই একেবারে নিখুঁত ভুল ভ্রান্তিহীন হয় না। তার কোনো না কোনো ভুল ত্রুটি, একগুঁয়েমি, ভ্রান্ত ধারণা কিংবা দুর্বলতা থেকেই থাকে। কিন্তু সময়ের সাথে সাথে ধীরে ধীরে সেই ভুলগুলোকে শুধরে নেওয়া খুব দরকার হয়ে পড়ে। নিজেকে সংশোধন করে একজন ব্যক্তিত্ববান মানুষ হিসেবে গড়ে তোলার প্রয়োজন হয়ে পড়ে। এসব ছোট বড় ভুলগুলো থেকেই তো শিক্ষা নিয়ে নিজেকে উন্নতি করে তুলতে হবে। কারণ এরপর ভ্রান্ত ধারণাগুলোর জন্য ভেঙে যাওয়া সম্পর্কগুলোকে সযত্নে আগলে রেখে আবারও নতুন করে শুরু করার উদ্যোগ নিতে হবে। আর কিছু কিছু ভুল আছে যা বলার চেয়ে ধরিয়ে দেওয়া উত্তম। এজন্য মাঝে মধ্যে প্রিয়জনদের মাঝে দূরত্বটা বেছে নেওয়া প্রয়োজন, যাতে সম্পর্কের ভিতটা মজবুত হয় আর সেই ভুলের কোনো অবকাশ না থাকে। হয়তো এমন কিছু জিসানের উদ্দেশ্যে, তাই তো প্রিয়তমাকে এতটা ভালোবাসা সত্ত্বেও নিজ থেকে দূরে সরিয়ে রেখেছে। কারণ কোনো না কোনো সময় দূর থেকেই মানুষের গুরুত্বটা টের পাওয়া যায়। আর তখনই বোঝা যায় সে আসলে জীবনের সবথেকে শ্রেষ্ঠ উপহার, যাকে সে জেনে শুনে হারিয়ে ফেলার ভুল করেছিল এক সময়ে। তিশার প্রতি জিসানের ভালোবাসা ছিল প্রতিবার সীমাহীন, যা হিসেব চোখা একেবারে মুশকিল কারো জন্য। কিন্তু ভালোবাসার দাড়িপাল্লা তিশার পাল্লাটা যেন হালকা ছিল, তাই তো হালকা দমকা হওয়ায় তিশার ভালোবাসার ছাতা উড়ে যায় অসীমে। এটা ওর ভালোবাসার অপরিপক্কতা নাকি বয়সের ভুল, যাই হোক না কেন, জিসানকে কিছু না ভেবে ছেড়ে চলে যাওয়া ছিল তিশার বোকামি। হয়তো তিশা ভবিষ্যতে এমন ভুল আবারও করতে পারে, বোকারা সব পারে। আর তিশা তো রাগের মাথায় কিছু ভাবারও সময় পায় না, সেখানে ওর নাম আবার সর্বোচ্চ। এর আগেও তো সে এমন পরিকল্পনা করেছিল যখন নিবিড়ের সাথে গ্রামের বাড়িতে ওদের ঝামেলা হয়েছিল। এই বোকামি সেদিনও পরিস্থিতির কথা চিন্তা না করে কোনো কিছু না ভেবে বাড়ি থেকে বের হয়ে গিয়েছিল। সেদিনও তিশার বাস্তবতা সম্পর্কে ধারণা ছিল না, আজও নেই। তাই জিসান আবার শক্ত হয়ে ওঠে, বুঝে ফেলে এই মেয়েকে সহজে ক্ষমা করা মানে ওর ভুলকে আবারও প্রশ্রয় দেওয়া, যা জিসান একদম চায় না। তাই তো তিশার প্রতি এতটা কঠোর হয়ে ওঠে ওর মন। চাইলেই সব বলে তিশাকে ছুঁয়ে দিতে পারে, ঠিক আগের মতোই ভালোবাসায় ভরিয়ে দিতে পারে মেয়েটিকে। কিন্তু নিজেকে কতটা কষ্ট ও সংযত করে রাখে কেবল ও জানে। সেদিনও নিজেকে আবেগ নিয়ন্ত্রণ করার চেষ্টায় ব্যর্থ হয়ে তিশার সাথে এমন জঘন্য একটা ঘটনা ঘটিয়ে ফেলে। সেই অনুশোচনায় দুটো চোখের পাতা এক করতে পারেনি জিসান। তবে জিসান দেখেছে এরপর থেকেই তিশা কেমন দূরত্ব বজায় রেখে চলে ওর কাছ থেকে।
হয়তো ভয়ে বা অভিমানে, কারণ দুটোর একটা হতেই পারে। কিন্তু অপরদিকে জিসানের অবাধ্য মন যে দুর্বল হয়ে পড়েছে, সেটাকে কি করবে ও? এই যেমন এখন কোমরে আঁচল গুজে ফর্সা মেয়েদিন মসৃণ কোটি অঞ্চল অর্ধ উন্মুক্ত করে বউটি যখন এক মনে ঘরের কাজ করে যাচ্ছে, তখন তার নারীরূপী সৌন্দর্যটা জিসানের চোখে সম্পূর্ণ আলাদাভাবে ফুটে উঠছে। জিসানের মুগ্ধ চোখ দুটোর দৃষ্টি তখন পলকের মতো বুলিয়ে যেতে থাকে সেই সৌন্দর্যের উপর। বিশেষ করে কাজ করতে করতে যখন ব্যস্ত হাত দিয়ে চোখের সামনে গলার সামনে নেমে আসা চুলগুলো সরিয়ে দিতে ব্যর্থ হয় তিশা, তখন জিসানের খুব ইচ্ছে হয় চুপি চুপি গিয়ে ফু দিয়ে চুলগুলো সরিয়ে দিতে। ব্যালকনিতে দাঁড়িয়ে জিসান এক মনে দেখে যাচ্ছে তিশাকে, আর বিকেলের প্রথম সিগারেটে আগুন লাগিয়ে ধোঁয়া ছাড়ছে। আর জিসান দেখছে তিশা ভীষণ ঘামছে, চোখে মুখে ক্লান্তির ছাপ, তবুও ছাই চাপা আগুনের মতো চাপা একটা সৌন্দর্য ঠিকরে বেরোচ্ছে তার মুখশ্রী থেকে। জিসান যেন চেয়েও চোখ সরাতে পারছে না। ওর নিকোটিনে পোড়া রুক্ষ ঠোঁট দুটোতে লেগে আছে এক স্নিগ্ধ হাসি। প্রিয়তমার এই রূপটা বড্ড প্রিয় ওর কাছে, সবকিছু ভুলে তিশাকে আপন করে পেতে মন চাইছে, কিন্তু জিসান তা করবে না। প্রিয়তমার শাস্তি এখনো বাকি, আরও শাস্তি পেতে হবে তিশাকে। আগুনে পুড়িয়ে লোহার মতো শক্ত হতে হবে। ইমোশনাল ফুল তিশা জিসানের আর প্রয়োজন নেই। অফিস থেকে বের হয়ে সোজা শপিং মলে চলে আসে তাওহিদ। কয়েকদিন পর ওদের বিবাহবার্ষিকী, স্ত্রীর জন্য কিছু কেনার ইচ্ছা আজ এখানে আসা, তা না হলে মেইলি জিনিস কেনাকাটা করার প্রতি আগ্রহ কোনো কালই ছিল না বেচারার। তাছাড়া তানজিলা নিজের জিনিস নিজেই কিনে আনে, এদিক দিয়ে তাহিদ কিছুটা রেহাই পেয়েছে অবশ্য। তবে নিজেদের বিবাহবার্ষিকী বলতে অন্য কথা, কাল ভাদ্রে স্ত্রীকে নিজের পছন্দের কিছু জিনিস কিনে দেওয়া ফরজ এই সময়ে। এতে আর কিছু হোক আর না হোক সংসার জীবনে অশান্তি কমে। তা না হলে তাহিদ জানে সামনের 3 মাস ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্ন এসে জ্বালাবে ওর ঘুমের মধ্যেও। তার চেয়ে ভালো এখন একটু কষ্ট করা। বাইরে বৃষ্টি পড়ছে, ড্রাইভার নাকি পাশের কোনো টং দোকানে চা খেতে গিয়ে আটকা পড়ে গেছে। আচানক ঝড়ের গতিতে বৃষ্টি নামার তার পূর্বাভাস ছিল না কারোর। তাহিদ তাই শপিং মলের 5ম তলায় এসে দাঁড়ায়। ড্রাইভারকে বলে দেয় বৃষ্টি না কমা পর্যন্ত বের হতে না। তাহিদ নেওয়া এখানে কিছু সময় পার করে নিবে। শপিং ব্যাগগুলো হাতে নিয়ে আড্ডা হাউস ক্যাফেতে প্রবেশের পথে বহু বছর পর আমাবস্যা চাঁদের মতো দেখতে পায় পরিচিত এক মুখ। চকিত স্থির তাহিদ দাঁড়িয়ে পড়ে তৎক্ষণাৎ। ঠিক দেখিস তো, নাকি সবই নেহাত চোখের ভুল? রুহানি, তাহিদের প্রাক্তন, এতদিন পর ঠিক হঠাৎ এভাবে দেখা হয়ে যাবে তাহিদ হয়তো ভাবতেও পারেনি। আনমনে এক পা দুপা করে এগিয়ে যায় সামনে, এগিয়ে যায় রুহানির দিকে। আর রুহানি তখন ব্যস্ত ছিল 3.5 বছরের মেয়েটিকে নিয়ে। ক্যাফেটেরিয়ায় ভিড়ের মাঝেও খেয়াল করেনি তাহিদকে এখনও। কিছুদিন হলেই শহরে এসেছে, এতদিন সপরিবারে রংপুরে ছিল। স্বামীর রওশনের ট্রান্সফার হলো এই কয়েক মাস আগে, কাজের সূত্রে আবারও ফিরতে হলো চেনা পরিচয় এই শহরে। মাসখানেক হলো এতদিন ব্যস্ততার কারণে বের হওয়া হয়নি, তবে আজ একটু সময় বের করে মেয়েকে নিয়ে একটু শপিংয়ে বের হয়েছিল। বাচ্চা মেয়েটি মায়ের সাথে শপিং করতে করতে খুব ক্লান্ত হয়ে পড়ে, তাই মায়ের শাড়ির আঁচল টেনে বায়না ধরে আইসক্রিম খাওয়ার জন্য। মেয়ের বায়নার সামনে অধৈর্য রুহানি মেয়েকে সাথে নিয়ে শপিং মলের এই 5 তলার ক্যাফেতে নিয়ে বসে। ছোট ছোট টেবিলের দুপাশে দুটো করে চেয়ার লাগানো। ক্যাফেটি নতুন খোলা হয়েছে, টেবিলের ওপর মিনি টবে ফুল গাছের পরিবর্তে ক্যাকটাস লাগানো। ব্যাপারটা প্রথম দর্শনে অদ্ভুত লাগতে পারে যে কারোর, তবে তাওহিদ বা রুহানির সেদিকে বিশেষ কোনো আগ্রহ নেই। তারা টেবিলের দুপাশে মুখোমুখি হয়ে বসে আছে, বলতে গেলে বসে থাকতে বাধ্য হয়েছে। আনমনি যখন তাই রুহানির অনেক কাছে চলে যায়, তার ধ্যান ফিরতে যার পরনায় পেছন ফিরে বের হওয়ার জন্য পা বাড়ায়। রুহানি এখন তার অতীত আর বদলে যাওয়া রূপ বলে দিচ্ছে জীবনের পথও অনেকটাই এগিয়ে গিয়েছে। যেখানে ওর ছোট একটা সংসার আছে, মিষ্টি একটা মেয়েও আছে, হয়তো স্বামীর সংসার নিয়ে ভালোই আছে। তাহিদকে দেখে আবারও কাটা গায়ে নুনের ছিটা না পড়ে মনে। হয়তো এই মুহূর্তে তাহিদকে দেখে ভরকে যাবে মেয়েটি, গালি দিবে, রাগ করবে, কথার তীরে গুলি বর্ষণ করবে। তাহিদ কাজই করেছে এমন, কি দরকার শুকানো ঘাকে আবারও তাজা করার? এখানে থাকাটা হয়তো ঠিক না, কিন্তু তাহিদের আর যাওয়া হলো না। কিছুদূর যেতে সেই পরিচিত রিমঝিম শব্দ শুনে আচানক থমকে দাঁড়ায় ওর পাজগল। মাথা নেড়ে নিঃশব্দে দম ছাড়ে। তাহিদ সেই শব্দের মালিককে আজ আর উপেক্ষা করতে পারে না। তখন থেকে তাহিদ আর রুহানি নিঃশব্দে বসে আছে। দুজনের কেউ কোনো কথা খুঁজে পাচ্ছে না, হয়তো নৈশব্দ নৈশব্দ। সাথে চোরা অস্বস্তি দুজনের মাঝে বিরাজমান। তাহিদের জিভ তো যেন নড়ছেই না, কথাও বের হচ্ছে না। রুহানি মনে হয় ব্যাপারটা বুঝতে পারে, নীরবতার মাঝেই পড়ে নেয় সামনের বসা পুরুষটির হৃদয়ের আত্মবান্ত। এরই মাঝে ওয়েটার কফি দিয়ে যায়। রুহানি হাত বাড়িয়ে একটা নিজে নেয় আর একটা এগিয়ে দেয় তাওহিদের দিকে। তাহিদ কিছুটা দ্বিধায় পড়ে যায়, নিবে কি নিবে না বুঝতে পারে না। আশ্চর্য বিষয়,
এই বয়সে এসে এতটা অস্বস্তি হওয়ার কারণ খুঁজে পাচ্ছে না। এমন না সামনের নারীটির প্রতি ওর মনে বিশেষ কোনো অনুভূতি আছে। এটা ভিন্ন কথা, একসময় ছিল। কিন্তু এখন ওর ভালোবাসা, অনুভূতি সবকিছুর সাথে একচ্ছত্র অধিকার কেবলমাত্র একজনের। আর এতেই তাহিদ তুষ্ট, পরিতৃপ্ত। স্ত্রীর প্রতি তাহিদের কোনো অভিযোগ নেই। তাহিদের অস্বস্তি, দ্বিধা সবকিছু চোখ এড়ায় না রুহানির। এর কারণ ওর অজানা, কিন্তু পরিস্থিতি স্বাভাবিক করা প্রয়োজন। সময় এখন আর আগের মতো নেই। ওরা দুজনে দুমেরুর মানুষ এখন। দুজনের পথ এখন আলাদা, ভালোবাসার মানুষ আলাদা। তাহলে শুধু শুধু আগের কথা ভেবে সবকিছু জটিল করার মানে কি? তাই মুখে একটা সরল হাসি ঝুলিয়ে স্বাভাবিক হয়ে বলল। কেমন আছে তাহিদ? সম্বিতে ফিরল তাওহিদের। কিছুটা চোরা অস্বস্তি হচ্ছিল ওর। হয়তো নিজের করা কাজের অনুশোচনায় কথা বলার ভাষা খুঁজে পাচ্ছিল না। কিন্তু এখন কিছুটা সৌজন্যতা না দেখালেই নয়, তাই মুখের কাছে কথাটা টেনে এনে বলল। কণ্ঠে এতটা হতাশ কেন তাহিদের? টেরচা চোখে তাকালো রুহানি। খেয়াল করে দেখতে পেল তাহিদ এক মনে কোথাও তাকিয়ে আছে। ওর ধ্যান চিন্তা সব এক জায়গায় নিবদ্ধ। চিন্তিত দেখা গেল তাহিদকে। কেন জানি পরিচিত যুবকের চিন্তিত মুখটা ওর হৃদয়ের কোথাও যেন মৃদু আঘাতে আহত করছে। কারণ জানা নেই, রুহানি চেষ্টাও করলো না জানার। সেদিকে লক্ষ্য করে দেখতে পেল তাহিদ ওর 3.5 বছরের মেয়ে মিষ্টির দিকেই তাকিয়ে আছে। রুহানি ছাতি ফুলিয়ে শ্বাস ছাড়ল। বুঝতে বাকি রইল না তাহিদের মনে কি চলছে এই মুহূর্তে। একদিন দুজন মিলে এমন কিছু স্বপ্ন দেখছিল, ঘর বানানোর স্বপ্ন, সংসার করার স্বপ্ন। আজ ঘর সংসার তো আছে, তবে দুজন আলাদা। তাহিদের চোখে ঝলক রাখলো রুহানি। ওর ঘোর কাটাতে বলল। তানজিলা কেমন আছে? তাহিদ চমকালো। তানজিলার কথা রুহানিকে বলা হয়নি, তাহলে জানলো কি করে? মনে প্রশ্ন জাগলো। তানজিলাকে বিয়ের পর লজ্জায় কষ্টে ও তো রুহানির সঙ্গে সরাসরি দেখাই করেনি। শুধু ফোনেই বলে দিয়েছিল ওর বিয়ে হয়ে গিয়েছে, পারলে ওকে ক্ষমা করে দিতে। তাহিদের স্পষ্ট মনে আছে তানজিলার নামটা পর্যন্ত বলেনি রুহানিকে। তাহলে? হ্যাঁ, রুহানি হাসলো। অবাক হচ্ছ? তবে হওয়ারই কথা। তুমি তো বললে না একবার দেখলেও না নিজের স্ত্রীকে, তাই বলে কি আমি জানতে পারবো না? তাহিদের এখন আরও বেশি অস্বস্তি হতে লাগলো। এখানে হয়তো আর থাকা সম্ভব নয়, তাই উঠে দাঁড়ালো। আমতা কণ্ঠে কোনো রকম বলল। আমি আজ আসি, তুমি ভালো। বাকিটার বলতে পারলো না, তার আগেই শোনা গেল রুহানির মুখে। জানতে চাইবে না আমি কিভাবে জানলাম? তাহিদ অনিমেষ তাকিয়ে রইল। উত্তর জানার ইচ্ছা আছে ওর, তবে উত্তরদাতার কাছে প্রশ্ন করতে ভীষণ দ্বিধা আজ। তাহলে কি করে চাইবে? আমাকে তোমার ভাই জিসান বলেছে। বিস্ময়ের চোটে হকচকিয়ে গেল তাহিদ। ও ঠিক শুনছে না ভুল শুনছে বুঝতে পারল না। প্রশ্নবোধক দৃষ্টিতে রুহানির দিকে তাকিয়ে আছে এখনো। তুমি তো চলে গেলে, একবারও ফিরে তাকালে না। কিন্তু তোমার ভাই জিসান আমাদের একা ছাড়েনি। তোমাদের বিয়ের পর এখন রোজই আমাদের বাড়িতে আসে, ঘটনা বলি সব খুলে বলে। কিভাবে তুমি তোমার বাবার সম্মান বাঁচাতে অনেকটা বাধ্য হয়ে বিয়ে করতে রাজি হয়েছিলে। আর সাথে কি বলেছিল জানো? আমি যেন তোমাকে ক্ষমা করে দেই। সত্যি বলতে প্রথম প্রথম আমিও খুব রেগেছিলাম। তোমার মতো বিশ্বাসঘাতককে মন থেকে অভিশাপ দিত বাঁধেনি। হয়তো তখন তোমাকে সামনে পেলে খুনই করে দিতাম। কিন্তু তোমার ভাইয়ের কারণে তুমি বেঁচে গেলে। তোমার করা অপরাধের শাস্তি মাফের জন্য সে এগিয়ে আসে একজন ভাইয়ের মতো আমাকে আর আমার পরিবারের সর্বক্ষণ সাহায্য করে। পড়াশোনা শেষ করে জব পেত, তার অবদান কোনো কম ছিল না। শুধু তাই নয়, রওশনের সাথে আমার বিয়ের ব্যবস্থাও জিসানি করেছে। সত্যি বলছি তাওহিদ, আমার আপন ভাই হলো এত কিছু করতো না আমার জন্য, যা তোমার ভাই করেছে আমার জন্য। ও আমার ছন্নছাড়া জীবনটা গুছিয়ে দিয়েছে। তুমি চলে যাওয়ার পর আমি যেন কোনো ভুল কিছু না করে বসি, তার সব দিকে খেয়াল রেখেছে। আর এসব কেন করেছে জানো? তাহিদের বিস্ময় নজর তখনও থমকে আছে রুহানির দিকে। আমি যেন তোমাকে ক্ষমা করে দিই। তোমার প্রতি আমার মনে যেন কোনো বিষেধ না রাখি। এমন ভাই পেতে সত্যি অনেক কপাল লাগে তাহিদ। তাহিদের চোখ দুটো ছলছল করে ওঠে। সত্যিও ভাগ্যবান। ও জানে ওর ছোট ভাইয়ের মনে তাহিদের জন্য অসীম ভালোবাসা রয়েছে, তাই বলে এতটা জানা ছিল না। কারো ভাই কি ভাইয়ের জন্য এমন কিছু করতে পারে? শুনেছে বলে মনে হয় না। আজ রুহানির সাথে দেখা না হলে হয়তো সত্য জানতেই পারত না তাওহিদ। ওর অপরাধের গুণামাপের জন্য ওর ভাই কত কিছুই না করেছে। তাওহিদ নিজেকে সামলালো আর বলল। তোমার সামনে দাঁড়িয়ে ক্ষমা চাওয়ার সাহস ছিল না সেদিন, কিন্তু আজ বলছি ক্ষমা করে দিও। আমি দোয়া করব তোমার জীবন সুখী হোক, সকল সুখ তোমার আঁচলে এসে পড়ুক। আমার মনে তোমার প্রতি কোনো বিদ্বেষ নেই তাওহিদ, তাই বারবার ক্ষমা চেয়ে আমাকে এবার অপরাধী করো না। সন্তান হিসেবে তুমি তাই করেছো, যা তোমার কর্তব্য ছিল। তোমার জায়গায় আমি হলে তাই করতাম। তাছাড়া তুমি আমার ভাগ্যে ছিলে না, না আমি তোমার। তাছাড়া এখন আমি ভালো আছি,
রওশন সত্যি একজন ভালো মানুষ, ভালো স্বামী। আমাকে আর আমার মেয়েকে ভীষণ ভালোবাসে। তাই তুমিও মনে কোনো রকম আর সংকোচ রেখো না। তাওহিদ মাথা নাড়িয়ে সায় দিল। ওর মন থেকে আজ অনেক বড় অনুশোচনার পাহাড় ধসে পড়েছে, যা এত বছর ওকে কুরে কুরে ভেতর থেকে শেষ করে দিয়েছিল। রুহানি মেয়ের হাত ধরে উঠে দাঁড়ায়। বাইরে বৃষ্টি এখন নেই বললেই চলে, ঝড়ও থেমে গিয়েছে। তাহলে আজ আসি তাওহিদ, একদিন সময় করে তানজিলাকে নিয়ে এসো বাসায়, আমার ভালো লাগবে। আবার দেখা হলে চেনা শহরে অচেনার মতো এগিয়ে চলে যেও না, ভালো লাগে না দেখতে। আর আমি দোয়া করব তোমার স্বপ্ন যেন পূরণ হয়, আমি সত্যি মন থেকে দোয়া করব। প্রায় 1 বছর আগে মাহিম নামের ছেলের সাথে বিয়ে হয় বর্ষার। সম্পর্কে মাহিম বর্ষার কাজিন ছিল। জন্মসূত্রে সে দেশি হলেও অনেক বছর ধরে বিদেশের ভূমিতে থাকার ফলে সেখানের কালচার তাকে পুরোপুরি বশে করে নিয়ে নেয়। প্রথমে পড়াশোনার তাগিদে যাওয়া হলেও পরে সেখানের কোনো কোম্পানিতে যোগ দিয়ে সেখানকার অধিবাসী হয়ে যায় মাহিম। কিন্তু এক সময় পর বাবা মায়ের জোরাজোরিতে দেশে এসে তাদের পছন্দের মেয়েকে বিয়ে করতে এক প্রকার বাধ্য হয়। প্রথম দিকে না না বললেও বর্ষার মতো সুন্দরী মেয়েকে চোখে দেখার পর সেই না হ্যাতে পরিণত হতে সময় লাগে না। মাহিম বর্ষাকে বিয়ে করে পাড়ি জমায় আবারও বিদেশের মাটিতে। নিজের ভালোবাসার মানুষটিকে ছেড়ে অনেক কষ্টে বর্ষা মানিয়ে নেওয়ার চেষ্টা করে মাহিমের সাথে। কিন্তু মাহিমের বিদেশি কালচার মনোভাব সেখানে বাধা হয়ে দাঁড়ায়। বর্ষা সম্পূর্ণ ঘরোয়া টাইপের একটি মেয়ে, আর অন্যদিকে মাহিম ক্লাব, পার্টি, মদের নেশায় বুঁদ থাকতে পছন্দ করা আধুনিক ছেলে। ফলে এই দেশ, এদের কালচার, পোশাক আশাক কোনো কিছুর সাথে বর্ষা নিজেকে খাপ খাওয়াতে পারে না। ফলে সম্পর্ক করার আগেই নষ্ট হতে শুরু করে ওদের। শুনতে হয় মাহিমের রাশি রাশি গালি বর্ষাকে। ভিনদেশে বর্ষা সম্পূর্ণ একা হয়ে যায়। সব কিছুর সাথে মানিয়ে নিয়ে সংসার করতে গিয়ে বর্ষা ভীষণ হিমশিম খেতে শুরু করে। বর্ষা তার তরফ থেকে চেষ্টার কোনো ত্রুটি রাখে না, কিন্তু মাহিমের শখ কেবল মদ, পার্টির নেশার মধ্যে সীমাবদ্ধ ছিল না। সে তার নতুন নতুন নারীর নেশা মিশে থাকতে পছন্দ করত। বিয়ের কয়েক মাসের মধ্যেই বর্ষার কাছে স্পষ্ট হয়, মাথার উপর যেন আকাশ ভেঙে পড়ে ওর। কি করবে না করবে দিশা খুঁজে পায় না। সারা জীবন কি এই স্বামীর ঘর করবে, নাকি কয়েক মাস আগে গড়ে ওঠা ভালোবাসাহীন এই সংসারটাকে এক নিমেষেই ভেঙে ফেলবে? এই নিয়েই মাহিমের সাথে প্রায় দিনই ঝগড়া হতে শুরু করে। এক পর্যায়ে মাহিম গায়ে হাত তুলতেও দ্বিধাবোধ করে না বর্ষার উপরে। দিন দিন ওদের সম্পর্কে প্রায় তলানিতে গিয়ে ঠেকে। বর্ষার মা বাবা সব শুনেও প্রথমে বিশ্বাস করতে চায়নি। তাদের ধারণা ছিল বর্ষা রায়হানকে ভালোবাসে বলে স্বামীকে এখনও মেনে নিতে পারছে না, তাই মিথ্যে বানোয়াট কাহিনী বানানোর চেষ্টা করছে। মনে মনে বাবা মায়ের প্রতি ভীষণ রাগ ওঠে বর্ষার। কি দরকার ছিল এমন বিয়ে দেওয়ার? বিয়ের আগে কি একটু ভালো করে পাত্রের খোঁজ নেওয়া যেত না? নাকি আত্মীয় বলে অন্ধবিশ্বাস করে নিজের একমাত্র মেয়েকে আগুনে ঝাঁপিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিতেও ভাবেনি তারা। এমন বিয়ে দেওয়ার থেকে তো হাত পা বেঁধে ওকে জলে ফেলে দিলেও ভালো হতো, তাহলে অন্তত বাকি জীবনটা রেহাই পেত বর্ষার। মনে মনে বাবা মায়ের প্রতি ভীষণ অভিমান জমে বর্ষার। নিজের ভালোবাসার মানুষটি বেকার ছিল বলে বাবা মা প্রতিষ্ঠিত ছেলে ধরে বিয়ে দিয়ে দেয়। কিন্তু বিয়ের পর আর কোনো খোঁজ রাখার প্রয়োজন মনে করে না। এতই কি বোঝা ছিল বর্ষা তাদের? মনে মনে ঠিক করে বাবা মাকে আর কিছু বলবে না, যা হবার হবে ওর সাথে। কিন্তু এক রাত বর্ষার উপরে অমানবিক নির্যাতন করে মাহিম। কারণ হিসাবে শুধায় বর্ষা ওদের নিজেদের কথা মাহিমের বাবা মাকে কেন জানিয়েছে। এতে মাহিম প্রচণ্ড রেগে যায়। সেদিন অফিস শেষ করে ক্লাবে গিয়ে প্রচুর নেশা করে মাহিম। বাড়ি ফেরার পর রাস্তা থেকে একজন নারীর সঙ্গেও তুলে আনে বাড়িতে। আজ আর কোনো লুকোচুরি নয়, বর্ষার সামনেই সব হবে, দেখবে কি করে এই মেয়ে। কত বড় সাহস ওর, ওর বিরুদ্ধে নালিশ করতে গিয়েছে। একে তো উচিত শিক্ষা দিবে মাহিম। কিন্তু বর্ষা মেয়েটিকে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেয়, আর এতেই মাহিম আরও বেশি চটে যায়। অতিরিক্ত নেশার রাগে নিজের হিতাহিত জ্ঞান হারায়। বর্ষার উপর সারা রাত চলে অত্যাচার। বর্ষার অবস্থা হয়তো কোনোভাবে আশেপাশে থাকা কয়েকজন বাঙালি আন্দাজ করতে পারে, তাই তারা দ্রুত পুলিশ খবর দিয়ে বর্ষাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। খবরটা বাংলাদেশে থাকা বর্ষার বাবা মায়ের কাছেও দ্রুত চলে যায়। এরপর তারাও সেখানে গিয়ে সচক্ষে মেয়ের এমন করুণ অবস্থা দেখে হসপিটাল করিডোরে বসে কেঁদে দেয় বর্ষার বাবা। কপাল চাপড়ে নিজেকে দোষী করে মেয়ের এমন অবস্থার জন্য। এরপর থেকে মাহিমের সাথে আর কোনো সম্পর্ক নেই বর্ষার। কয়েক মাস আগেই বর্ষা পরিবার সমেত রায়হানদের বাড়িতে ভাড়া হয়ে আসে। তখন বর্ষার বাবার মুখে সব শুনতে পায় রায়হান। বর্ষার বাবা রায়হানের হাত ধরে অনেকবার ক্ষমার আর্জিও পেশ করে, সাথে সাফাই গায়ে নিজের মেয়ের। কিন্তু সেই সময় রায়হান ছিল সম্পূর্ণ নির্বিকার। সত্যি বলতে সে কী বলে সান্ত্বনা দিবে ভেবে উঠতে পারে না। তাছাড়া এত কিছুর পর বর্ষার আবারও এখানে ফিরে আসার কারণও অনুধাবন করতে কিছুটা অক্ষম হয় রায়হান। সেখানে 1 বছর আগেই সব শেষ হয়ে গিয়েছে ওদের মধ্যে, তাই নতুন করে সেখানে বলার মতো আর কিছু খুঁজেও পায় না ও।
কিন্তু এটা সত্য, সব শুনে বর্ষার প্রতি একটা সূক্ষ্ম সহানুভূতি কাজ করে। তবে এর বাইরে আর কোনো কিছুই যেন ছুঁতে পারে না ওর মনকে। বিষয়টা স্বাভাবিক নাকি অস্বাভাবিক রায়হান বুঝতে পারে না। যেখানে মেয়েটির প্রতি রায়হানের একসময় অনুভূতি ছিল, কিন্তু এখন তা কেবল অতীত, আর রায়হান অতীত ভুলে গেছে সে কবেই। সেটা ভিন্ন কথা, বর্ষা ভোলেনি কিছু, তা স্পষ্ট করে জানিয়েও দেয় রায়হানকে। বর্ষার মুখে এমন কিছু শোনার জন্য রায়হান মোটেও প্রস্তুত ছিল না। সহানুভূতি বলুক আর মানবতার খাতিরে একবার দেখা করতে এসেছিল রায়হান বর্ষার সাথে। জানতে চেয়েছিল মেয়েটি এখন কেমন আছে, আর এই আশাটা যেন কোথাও ভুল হয়ে দাঁড়ায়। বর্ষা আবারও ফিরে আসতে চায় রায়হানের জীবনে, আর এই উদ্দেশ্যেই ওর এখানে আবারও আসা। ও আজও নাকি রায়হানকে ভালোবাসা মনে প্রাণে, ভুলতে পারেনি রায়হানকে, না পারবে কখনো। রায়হানের বিয়েও মানে না। যেখানে রায়হান ওকে ভালোবাসতো সেখানে অন্য কার সাথে রায়হান সুখে কীভাবে থাকবে? 3 বছরের সম্পর্ক ওদের এত সহজে কি ভোলা? বর্ষা তো পারেনি ভুলতে, নিশ্চিত রায়হানও পারেনি। ওর মতো রায়হানও কেবল চাপে পড়ে বিয়ে করেছে, আর এখন পরিবারের সামনে তা মানিয়ে নেওয়ার এক বৃথা চেষ্টা করে চলেছে, ঠিক বর্ষার মতো। কিন্তু ভালোবাসাহীন সম্পর্ক টিকে থাকবে কতদিন? রায়হান আর নিশির সম্পর্ক টিকবে না। একদিন না একদিন এই সম্পর্ক ভাঙবে নিশ্চিত, আর বর্ষা তারই অপেক্ষায় আছে। ওর বিশ্বাস রায়হান আবারও ফিরে আসবে ওর কাছে, হাতে হাত রেখে আবারও একসাথে পথ চলা হবে ওদের। সব নিয়ম সম্পর্ক ভেঙে বর্ষাকে আবারও আপন করে নিবে রায়হান। মিথ্যে বউ পরের এই অভিনয় থেকে মুক্ত হয়ে বর্ষার মাঝে বিলীন হবে। বর্ষার এমন আক্রাসী আচরণ রায়হানকে চরম হতাশ করে তোলে। তার সাথে এটাও বুঝতে পারে বর্ষা এতদিন এক অস্বস্তিকর নরক যন্ত্রণায় ভুগে আসছে। সাথে রায়হানকে না পাওয়ার বেদনা ওকে কুরে কুরে খাচ্ছে, তাই হয়তো নিজের বুদ্ধিমত্তা সব লোপ পেয়েছে এই মুহূর্তে। বর্ষা ভুলে গেছে আগের মতো আর কিছু নেই, না আছে ভালোবাসা, না আছে রায়হান। চাইলেও রায়হান পারবে না আবার আগের মতো সব পুনরাবৃত্তি করতে। সময়ের মানুষ কোনোটাই ওর অনুকূলে নয়। মানুষের সাথে সাথে ভালোবাসারও বদল ঘটেছে। হয়তো রায়হানের জন্য সহজ হতো না পুরাতনকে ভুলে নতুনকে আঁকড়ে ধরার, যদি না নিশিকে স্ত্রী হিসেবে কাছে পেত। নিশির কারণেই তো অচিরে সম্ভব হয়েছে ওর ভাঙা মনে প্রলেপ লাগিয়ে আবারও সে মনটাকে ভালোবাসার জন্য তৈরি করে নিয়েছে মেয়েটি। অদ্ভুত জাদু জানে, সে জাদু মন্ত্রে রায়হানকে একেবারে কাবু করে ফেলেছে। ফলে আবারও নতুন করে ভালোবাসতে শিখে যায় রায়হান। আর তখনই জানতে পারে নিশি অনেক আগে থেকে ওকে মন দিয়ে বসেছিল, কিন্তু পরিস্থিতি বা সময় কোনোটাই তখন ওর হাতে ছিল না বলে মনের কথা বলা হয়ে ওঠেনি। বরং নিজের অনুভূতিকে মনের মধ্যেই চাপিয়ে রাখত মেয়েটি। কি অদ্ভুত, রায়হান এত কাছে থেকেও মেয়েটির মন পড়তে পারেনি। কিন্তু রায়হান ভালোবাসার কথা স্বীকার করার পর থেকেই রায়হানের প্রতি নিশির ভালোবাসার মাত্রা যেন আরও তীব্র হয়ে ওঠে, যা প্রতিটি মুহূর্তে রায়হান অনুভব করতে পারে এখন। এমন পাগল করা ভালোবাসা তো বর্ষাও করেনি কখনো ওকে। ভালোবাসার আসল মানে যেন রায়হান নিশির মধ্যেই খুঁজে পেয়েছে। তাছাড়া রায়হান ওই নারীকে খুব ভালোবাসে এখন। ওর বাচ্চামো, ওর আদুরে ভাব, মাঝে মাঝে বিনা কারণে ওর অভিমান, রাগ করেও আবার রায়হানের কাছে ফিরে এসে আদুরে গলায় ভালোবাসা প্রকাশ করা, সব কিছুই রায়হানকে জয় করে ফেলেছে। দিন দিন রায়হান যেন নিশি বলতে পাগল হয়ে যাচ্ছে। তাছাড়া এমন একটা মেয়েকে না ভালোবেসে পারে? রায়হানও পারেনি। কিন্তু এখন বর্ষার কথাগুলো শুনে রায়হানের প্রচণ্ড রাগ ওঠে বর্ষার ওপর। ও যেন এই মেয়েটিকে চিনতেই পারছে না। এতটা স্বার্থপর কী করে হলো? কেবল নিজের কথাই ভাবলো, একবারও রায়হান বা নিশির কথা মনে করলো না। তাছাড়া এটা কি মগের মুল্লুক? যখন খুশি আসবে, আবার যখন খুশি বের হয়ে যাবে। এটা রায়হানের মন, আর মনের সাথে বারবার জোর দেওয়া সম্ভব না। রায়হানের মনে কেবল এখন নিশি, যার নিঃশ্বাসের সাথে একেবারে মিলেমিশে গেছে, যাকে আলাদা করা এত সহজ নয়। কিন্তু বর্ষা মেয়েটি শুনেও যেন শোনে না, কেমন একটা জেদ ধরে বসে। রায়হান নিজের তরফ থেকে চেষ্টা করে বর্ষাকে বোঝাতে, খুলে বলে সব, নিজের মনের অনুভূতি সম্পর্কে অবগত করায়। কিন্তু মেয়েটি যেন শুনেও শুনল না রায়হানের কথা। তো এক প্রকার ছেড়ে দেয় বর্ষাকে নিজের হালে। রায়হানের কাছে বর্ষা মানসিক অবস্থা ঠিক মনে হলো না। রায়হানের কাছে না শোনার পরও বর্ষা দমল না, বরং রায়হানের কাছাকাছি থাকার জন্য নিশির সাথে বন্ধুত্ব করে নেয়। নিশিকে মাধ্যম হিসেবে ব্যবহার করে নিশির স্বামীকে হাত করার কত সব প্ল্যানিং চলছে বর্ষার মনে। স্নান করে একটা তোয়ালে কোমর জড়িয়ে বাথরুম থেকে বেরিয়ে এলো জিসান। তার গৌরবর্ণের মেথিন সারা শরীর তখনও ঠান্ডা জলে ভেজা। আলমারি খুলে আরও একটা তোয়ালে বের করে সন্তর্পণে মুছতে মুছতে আয়নার সামনে গিয়ে দাঁড়ায়। সামনেই নিজেকে বিবস্ত্র প্রতিবিম্ব ফুটে ওঠে আয়নার বুকে। কিন্তু জিসানের ধ্যান আপাতত সেখানে নয়। সে তো চোরা চোখে নিজের স্ত্রীকে অবলোকন করে চলেছে খুব সূক্ষ্মভাবে। তিশার খোলা পিঠ, কোমরসহ পেট, বক্ষ বিভাজিকার অনেকটা অংশে স্পষ্টতভাবে দৃশ্যমান জিসানের সামনে। অনুভব করলো এক অন্যরকম মাদকতা গ্রাস করে ফেলেছে ওকে ধীরে ধীরে।
ঠিক যেমন ক্ষুধার্ত বাঘ অনেকদিন নিজের শিকারি পাওয়ার পর তাকে গ্রাস করতে না পারার ব্যর্থতায় তরপ্রায়। জিসানের অবস্থাও ঠিক তেমন। জিসান শুকনো ঢোক গিলে আশ্চর্য হলো সত্য, এসি সংলগ্ন করে সদ্য স্নান করে আসা জিসান আবারও ঘামতে শুরু করে। অথচ যাকে দেখে ওর এই অবস্থা সে কত নির্বিকার, আর তিশার এই ভাবসাব জিসানের একটুও ভালো লাগছে না। জিসানের মনে হচ্ছে আজকাল একটু বেশি সাজগোজ করে ঘুরঘুর করে তিশা, এতে দেখতে বেশ ভালোই লাগে ওকে। এই তো কিছুদিন আগে ওর ফ্যাকাশে মুখের দিকে তাকাইতে জিসানের বুকটা মোচড় দিয়ে উঠত। জিসান বার কয়েক জিজ্ঞেস করতে চেয়েও পারতো না কিছু, নিজের পুরুষ অহংকারের সামনে ভালোবাসা কেমন তুচ্ছ হয়ে যেত বারবার। কিন্তু এখন তিশাকে দেখলে ওর মনে হয় ওর মনে কোনো দুঃখ নেই, সারাদিন বেশ ফুরফুরে মন মেজাজে ঘুরে বেড়ায়। তবে জিসানের দুশ্চিন্তার কারণ সেটা নয়। তিশাকে হাসি খুশি দেখতে ওর ভালোই লাগে, শুধু মেনে নিতে পারছে না তিশার অদ্ভুত আচরণ। মেয়েটিকে যথারীতি ইগনোর করে চলছে, মানে কি এসবের? স্বামী ওকে পাত্তা দিচ্ছে না, কোথায় স্বামীর মন জোগানোর চেষ্টা করবে না, সে তো যেন নতুন পাখা গজিয়েছে। ওর ধৈর্যের পরীক্ষা নিচ্ছে এই মেয়ে, নিজের সৌন্দর্য দেখে ওকে কোলা করে আহ্বান জানিয়ে বেসামাল করার চেষ্টা করছে। কতটা চালাকি! স্বামীর প্রতি এই নারীর যেন কোনো আগ্রহই নেই। অসহ্য বেয়াদব নারী। গুরুজনরা ঠিকই বলে বছর থেকে ছোট মেয়ে বিয়ে করা একদম ঠিক না, এরা স্বামীর কদর করে না। জিসান অনেকটা রেগে হাতের তোয়ালেটা ছুঁড়ে মেরে ধপাস ধপাস পায়ে শব্দ করে নিজের পোশাকগুলো নিয়ে ওয়াশরুমে চলে যায়। পেছনে হতবিহ্বল নারীর মুখের দিকে তাকানোর প্রয়োজন মনে করে না আর। এই নারী পাষাণ, স্বামীর মন বোঝে না, সেই নারীর দিকে জিসান তাকাবেও না, কখনোই না। ব্যাপারটা তিশার কিছু বুঝে ওঠার আগেই ঘটে গেল। আবার কি হলো? ও তো কেবল নিজের কাজ করছিল, কিছুক্ষণ আগে ঈশানকে ওর দাদা দাদির কাছে দিয়ে চা নিয়ে রুমে এলে খালি রুমে জিসানকে দেখতে পায় না তিশা। ওয়াশরুমে পানির শব্দ শুনে বুঝতে পারে জিসান এখনও স্নান করে বের হয়নি, তাইও চায়ের কাপটি টেবিলে রেখে নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ে। কাল রাতের অগোছালো বিছানাটা ঠিক করায় মন দেয়। এর মধ্যে জিসান ওয়াশরুম থেকে বের হয়ে আসে। এমন সময় তিশা খেয়াল করেনি জিসানকে, তবে এক পলক চোখে চোখ সরিয়ে ফেলে, কারণ ওর অবুঝ মনটাও যে পুরুষটিকে দেখলে কেমন বেসামাল হয়ে পড়ে। মানুষটির বুকে ঝাঁপিয়ে পড়ে কাঁদতে মন চায়, অভিযোগ অভিমানগুলো মেলে ধরতে মন চায়, কিন্তু তিশাও অসহায়, জানে এ সম্ভব নয়। জিসান খুবই শক্ত প্রকৃতির মানুষ, নিজে থেকে তিশাকে কাছে না টানলে কখনোই জিসানের কাছে ঘেঁষা যাবে না, বিলম্বে তুলে আসার মারতেও বুক কাঁপবে না পাষাণ পুরুষের। তাই জিসানের উপস্থিতিকে অগ্রাহ্য করে নিজের কাজে ব্যস্ত করে ফেলে। তাছাড়া সেদিনের আচরণ তিশা ভোলেনি, চাইলেও ভুলতে পারবে না। ক্ষত ভরে গেল তার চিহ্ন সূক্ষ্ম পরিমাণ হলেও রয়ে যায় মনে, আর সেখানে তখন ধুলো ময়লার মতো জমা হয় পাহাড় সম অভিমান। তিশার মনে অভিমান ভর করেছে, আর সে নিজ ইচ্ছেতে যাবে না কখনোই এই হিটলারের কাছে। যার কাছে বউয়ের কদর নেই, তাকে মাথায় তুলে নাচা অযৌক্তিক। ঘেঁষবে না এই পাষাণ পুরুষের নিকট, আর মানিয়ে নেবে নিজের মনকে। তবুও এই পুরুষের সামনে নিজের দুর্বলতা আর জাহির করবে না, থাকুক মানুষের নিজের অহংকার আর রাগ নিয়ে। তিশা এতটাও তুচ্ছ নয়, শুধু ভালোবাসা একটু অসহায় হয়ে পড়েছিল। এদিকে একজোড়া তৃষ্ণার্ত দৃষ্টি ওকে নীরবে বিচরণ করে চলছিল, সেদিকে বোকা মেয়েটি একদম অবগত নয়। সে পুরুষের তৃষ্ণা জড়ানোর তপ্ত নিঃশ্বাস অনুভব করতে পারল না বেচারি। হয়তো এটাই ছিল জিসানের রাগের আসল কারণ, সাজগোজ বা অন্য কিছুতে কেবল বাহানা। তাই তো রাগের চোটে ভেজা তোয়ালেটা নিজের স্ত্রীর দিকে এক প্রকার ছুঁড়ে মেরে বোকা স্ত্রীর ধ্যান আনার এক ব্যর্থ চেষ্টা ওর। কী ব্যাপার জিসান, তখন থেকে কী ভেবে চলেছিস? কখন বসেছিস খেতে, এখনও অর্ধেকটাও শেষ হয়নি। শরীর স্বাস্থ্য ঠিক আছে তো, নাকি ডাক্তার ডাকবো? এত কিসের চিন্তা তোর? ভাবনার মাঝে হঠাৎ করে মায়ের আওয়াজ পেয়ে কিছুটা চমকে উঠল জিসান। ও সত্যিই কিছু ভাবছিল। মায়ের মুখের দিকে কেমন করে যেন তাকালো বেচারা। ওর এই মুহূর্তে ছোট বাচ্চাদের মতো চিৎকার করে বলতে মন চাইছে, মা, এই মেয়ে আমাকে শান্তি দিবে না। এতদিন মুখ গোজ করে আমাকে অশান্তি দিচ্ছিল, আর এখন নায়িকা সেজে আমার অশান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। আমি শান্তি পাচ্ছি না মা, কিছুতেই শান্তি পাচ্ছি না। এই মেয়ে আমাকে পাগল করে দিচ্ছে দিনকে দিন। আমি এখন কি করব? কিন্তু বেচারা মুখ খুলে কিছু বলতেই পারল না। মনের কথা মনের মধ্যে রয়ে গেল। আবারও চোরা চোখে আশেপাশে তাকিয়ে নিজের চিন্তা রানের একবার খোঁজ করলো, না, কোথাও নেই। এই মেয়ে ওকে শান্তি দিবে না। সে নিজের খাওয়ায় মন বসাতে চাইল, কিন্তু সব কিছুই কেমন তেতো লাগছে ওর কাছে। এমন হওয়ার কারণ খুঁজে পাচ্ছে না। পাশ থেকে তানজিলা একটু ফিসেল হেসে জিজ্ঞেস করলো, তিশা কি তৈরি হয়েছে জিসান? বের হবে কখনো? কথাটা শুনে জিসান চোখ ছোট করে তাকালো নিজের ভাবির দিকে। রাবেয়া বেগমও বড় বউয়ের সাথে সাই দিয়ে বলল,
দেখলাম তো তৈরি থাকতে, মনে হয় ঈশানকে রেডি করাচ্ছে এখন। কে কোথায় যাবে? জিসান প্রশ্ন করলো রাবেয়া বেগমের মুখের দিকে তাকিয়ে। তিশা যাবে ওর বাপের বাড়ি। ও মা, তুমি জানো না বুঝি? তানজিলা মজাক সুরেই বলল কথাটি, কারণ ও জানে জিসান এই সম্পর্কে একদম অবগত নয়, আর ইচ্ছে করে কেউ ওকে এই বিষয়টি অবগত করায়নি। কারণ একটাই, জিসান আগে জানলে হয়তো মোটেও যেতে দিত না তিশাকে। জিসান যতই লুকানোর চেষ্টা করুক, কিন্তু জিসান আর তিশার সম্পর্ক যে এখন আগের মতোই দড়ির উপরে ঝুলে আসে তা বুঝতে আর কারো বাকি নেই। সবাই ভেবেছিল ঈশান হওয়ার পর হয়তো ঠিক হয়ে যাবে, কিন্তু না, যেমনটা তেমনই রয়ে গেল। সম্পর্ক ঠিক হওয়ার বদলে বরং দুজনের মধ্যে ক্রমাগত দূরত্ব বাড়তে লাগলো। আর এই দূরত্ব একদিন সম্পর্কে কাটার মতো বিঁধবে। যা জিসান বুঝতে চাচ্ছে না, সম্পর্কের রাগ অভিমানের পাল্লা বেড়ে গেলে তখন আর ঠিক করা সম্ভব হয় না। তিশার গোমরা মুখ কারণ নজর এড়ায়নি এতদিন। স্বামী স্ত্রী মনোমালিন্য ভেবে পরিবার কিছু বলতে পারেনি, কিন্তু এভাবে চলতে থাকলে একদিন না একদিন কারো না কারো ধৈর্যের বাঁধ ভাঙবে। সাথে হয়তো তাদেরই অগোছালো সম্পর্ক সবার মধ্যে খুব বেশি বাড়াবাড়ি করছে এবার জিসান। তাই এবার বাড়ির বড় বউ আর শাশুড়ি মিলে জিসানকে জব্দ করার প্ল্যান করলো। বউকে মাফ করতে পারবে না, আবার দেখো বউকে দূরেও যেতে দিবে না, এই কেমন কথা? সব কেউ মর্জি মতো চলবে? বউকে কাছে রাখতে হলে ভালোবেসে রাখতে হবে, রাগ অভিমানে নয়। তাই তাদের প্ল্যান অনুসারে তিশাকে বাপের বাড়ি পাঠানোর ব্যবস্থা করছে। এবার দেখবে ছেলে তার বউ ছাড়া কী করে। হতভম্ব জিসান বেশ কিছুক্ষণ কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়ে। ওর বুঝে উঠতে সময় লাগে ঘটনার আকস্মিকতা। আমি তো বলিনি যেতে, তাহলে কাকে জিজ্ঞেস করে ও যাচ্ছে? জিসানের গলাটা সামান্য কঠিন হয়ে আসে এই মুহূর্তে সবার হাসি মুখটা কেমন ম্লান হয়ে যায়। তোমার বাপ কি? এখন কি আমাকেও তোমার থেকে পারমিশন নিয়ে চলতে হবে? হঠাৎ করে পেছন থেকে তৌফিক আহমেদের ভারী কণ্ঠ ভেসে আসতেই সবাই চমকে তাকায় ওর দিকে। কথাটি বলি তৌফিক আহমেদ আর চোখে লক্ষ্য করে ছেলের অভিব্যক্তির দিকে। পরক্ষণে জিসান দাঁত কেটে জবাব দেয়, তেমন কিছুই বলিনি আমি। আমাকে তো একবার জিজ্ঞেস করার প্রয়োজন ছিল নাকি? যেখানে বউ সন্তান আমার। বউ তোমার? সত্যি? তাহলে মনে আছে তোমার? একটা তাচ্ছিল্যের বাঁকা হাসি ছুঁড়ে মারল তৌফিক আহমেদ ছেলের দিকে। জিসান হতবাক, ওর প্রতি বাবার এমন পরিহাসের কারণ বুঝল না। মনটা ওর আচানক বিষিয়ে উঠল। তুমি যা কিছু বলতে চাইছো সরাসরি বলো, ঘুরিয়ে পেঁচিয়ে কোনো কথা আমি বলি না, আর না শুনতে পছন্দ করি। তা নিশ্চয়ই তোমার অজানা নয়। প্রশ্নদাতা সহজভাবে জিজ্ঞেস করলো, উত্তরটি এলো ততোধিক তিক্ত স্বরে। এখানে বক্তা অবশ্যই তৌফিক আহমেদ। ভালোবাসা বলো বা সম্পর্ক, কোনোটাই এত সহজ নয় জিসান। বিয়ে করে একসাথে থাকা মানে এই নয় যে দুটো মানুষের মধ্যে কেবল কর্তব্যর সম্পর্ক। সেখানে অবশ্যই একে অপরের সাথে সম্পূর্ণ ভরসা, বিশ্বাস আর ব্যক্তি স্বাধীনতা দেওয়ার দরকার আছে। একে অপরের চিন্তা ভাবনাকে মান্যতা ও সম্মান দেওয়ার প্রয়োজন আছে। বউ মানে কোনো কাঠের পুতুল নয়, যাকে তুমি চাবি লাগিয়ে যেমন খুশি তেমন নাচাবে। বউ মানে একটা দায়িত্ব, আর দায়িত্বহীন পুরুষের ভালোবাসা মূল্যহীন। মনে রেখো, সংসার সুখে হতে গেলে একটা পুরুষকে সব দিক দিয়ে দায়িত্ববান হতে হয়। দেখতে গেলে বাস্তবিক অর্থে এটাই যথার্থ ভালোবাসা। ভালোবাসার আলাদা করে আর সংজ্ঞা বলতে হয় না। মনে রেখো, কোনো কিছু মনের বিরুদ্ধে গিয়ে করলে সেটা শুধু মাত্র দায় সারা হয়। তাছাড়া মনের সম্মতি যেখানে না থাকে সেখানে সম্পর্ক কেবল ভাঙন ধরে। জিসানের মোটেও ভালো লাগছে না ওর আর দেশের পার্সোনাল সমস্যাগুলো নিয়ে পরিবারের সাথে এমন খোলাখুলি আলোচনা করতে। ওর চোখে মুখে এখন বিরক্ত ফুটে উঠছে, কিন্তু এই মুহূর্তে বাবার মুখে মুখে তর্ক করতে মন সায় দেয় না। তাই চুপচাপ নত মুখে শুনে যাচ্ছে সব। বলতে গেলে ঘাড় তারা জিসান গিলে সহ্য করছে সব। নিজের হতবাক দশার রেশ কাটিয়েও সবে মাত্র কিছু বলতে চাইছিল, কিন্তু পুনরায় ধ্বনিত হলো তৌফিক আহমেদের কণ্ঠস্বর। যাই হোক, এখন যেহেতু মেয়েটি যাওয়ার জন্য আশা ধরেছে, ওকে যেতে দাও। আর কোনো তামাশা করো না। তুমি বিয়ে করেছো ওকে, কিনে আনোনি, তাই ওর ইচ্ছা হলেও যেতে পারে নিজের বাবা মায়ের বাসায়। এখানে বাধা দেওয়ার কোনো চুক্তি দেখছি না আমি। তোমারও একটা বোন আছে, আশা করি তুমি বুঝতে পারছো আমি কি বলতে চাচ্ছি। জিসান মুখে কিছু বলল না, অনিচ্ছা সত্ত্বেও কেবল ঘাড় নাড়িয়ে সায় দিল। ঈশানকে কোলে করে নিচে নেমে আসার পর সবার থমথমে মুখ দেখে কিছুটা অবাক হলো তিশা। তানজিলার দিকে দৃষ্টি পড়তেও চোখের ইশারায় আশ্বস্ত করলো সব ঠিক আছে। একটু আগে ঘূর্ণিঝড় হলো, এখন সব শান্ত। কিঞ্চিত যেন ভরসা পেল বেচারি। জিসানকে না জানিয়ে এত বড় পদক্ষেপ নেওয়ায় কোডাক ছিল মন। না জানে জিসান কেমন রিয়াক্ট করে, কিন্তু জিসানকে শান্ত দেখে কোথাও যেন আসার আলো দেখলো তিশা। হয়তো এবার সত্যি দূরত্ব ঘুষবে ওদের। তিশাকে নামতে দেখে পায়ে পা এগিয়ে ওর একদম সামনে গিয়ে দাঁড়ায় জিসান। আচানক জিসানের এমন আগমনে তিশা কিছুটা ভড়কে যায়।
মাথা উঠিয়ে তাকাতে জিসানের কাজল কালো বড় বড় নয়ন যুগলে হালকা বাদামি মণি দুটোতে আটকে যায় জিসানের চোখ। কিছুক্ষণ নীরবে তাদের দৃষ্টি বিনিময় চলে, হয়তো চোখের ইশারায় মনের কথাগুলো বলছে তারা, যার কোনো ভাষা নেই, শুধু একদলা অনুভূতি ছাড়া। ঈশানের হাত পা সরাসরিতে দুজনের ঘোর কাটে। চেতনা ফিরতে জিসান ঈশানকে নিজের কোলে তুলে নিয়ে পাশ কেটে চলে যাওয়ার আগে মায়ের দিকে তাকিয়ে তিশাকে উদ্দেশ্য করে গম্ভীর কণ্ঠে বলে, তোমার পুত্রবধূকে বলে দিও বাইরে যেতে হলে শালীন পোশাকে নিজেকে আবৃত করতে। এমন সাজগোজ করে নায়িকা সেজে বাড়ি থেকে বের হওয়া ওর নিষেধ। আরে ও তো শালীন পোশাকই পরে আছে, ওকে দেখে কি তোর মিনি স্কার্ট আর টপ পরা লাগছে? রাবেয়া বেগম কিছুটা প্রতিবাদী সুরে বললেন, বোরখা ছাড়া একদমও পা বের করতে পারবে না বলে দিও তোমার গুণধর পুত্রবধূকে। হয়তো বোরকা পরবে, নয়তো ঘরে থাকবে। অন্যথা হলে পা দুটো ভেঙে হাতে ধরিয়ে দিতে আমার হাত কাঁপবে না। দুগলি পরে ও বাসায়, এখান থেকে ওখানে যেতে আবার বোরখা কেন? দুগলি পরেই যেহেতু বাসা, তাহলে আর যাওয়ার কি প্রয়োজন? ছাদে উঠলেই তো এ বাড়ি থেকে ও বাড়ি নিশ্চিত দেখা যায়। কষ্ট করে তেল খরচ করে এনার্জি লস করার প্রয়োজন মনে করছি না। তিশা, মা আমার যা তো বোরখা পরে আয়, তা না হলে আজ আর যাওয়া হবে না। তানজিলা তিশার পাশে এসে মৃদু স্বরে বোঝালো, পাগলের সাথে তর্ক করে লাভ নেই, বরং সময়ের সাথে তাল মেলানো বুদ্ধিমানের কাজ। এসব তো কেবল বাহানা তিশাকে আটকানো, কিন্তু ওদের প্ল্যান ঠিক হওয়ার জন্য তিশাকে আজ আহমেদ বাড়ি ছেড়ে যেতেই হবে। দূরত্ব না বাড়লে ভালোবাসার কদর হবে না। তাই এই মুহূর্তে জিসানের কথা মেনে নিয়ে তাড়াতাড়ি বোরকা পরে আসতে বলল। তিশার সাহেবের কখন আবার মাথা বিগড়ে যায়, ওদের সকল প্ল্যান তখন আবার ভেস্তে যাবে। কেদারের হাতলে কনুইতে ভর দিয়ে একটি কলম নিজের আঙুলের মাঝ বরাবর ঘুরিয়ে চলছে জিসান। ওর কপাল জুড়ে বিস্তৃত গাঢ় চিন্তার ভাস। এমন চিন্তার হেতু কি তাহা ও নিজেও বুঝতে পারছে না। তবে তিশাকে ছেড়ে আসার পর থেকে এমন হচ্ছে, কোনো কাজে আজ ঠিকঠাক করে মন বসাতে পারছে না। ছটফট করে উঠছে আজব ব্যাকুলতায়, অথচ ভাবনাগুলো উড়াল দিয়ে ওকে আরও বেশি দিশেহারা করে দিচ্ছে। ওর অনুপস্থিতির সুযোগ নিয়ে এই নারী এখন আবার কী করছে আল্লাহই ভালো জানে। একে নিয়ে এমনিই সদা টেনশনে সময় কাটাতে হয় জিসানের, তা হোক বিয়ের আগের ঘটনা বা পরের। জিসানকে সর্বদা দৌড়ের ওপর রাখাই যেন মুখ্য কাজের, তাই তো একা ছাড়া রিস্ক নেয় না জিসান আজকাল। এমনিই মাথার ভিতর গোবর ভরাই নারীর, সেই গোবর মাথায় জিসানকে জব্দ করার আজব সব বুদ্ধি বের হয়। আর নিজের বুদ্ধিতে নিজেই ফেসে যায় এই মেয়ে। আজও নিশ্চিত কোনো পরিকল্পনা করেই বাপের বাড়ি যাওয়ার প্ল্যান করেছে। কিছুক্ষণ আগের ঘটনা, তিশা ও ঈশানকে ছাড়তে আসে জিসান, আর এসেই বাড়ির বাইরে সদর দরজার সামনে রায়হানকে দাঁড়িয়ে থাকতে দেখতে পায়। এই অসময়ে রায়হানকে বাসায় দেখতে পেয়ে জিসানের ভ্রুজোড়া আপনা হতেই কুঞ্চিত হয়ে ওঠে। কারণ একটাই, এখন অফিস টাইম, এতক্ষণে রায়হানের অফিসে চলে যাওয়ার কথা, তাহলে ও এখন এই সময় এখানে কি করছে? তার মানে কি দাঁড়ায়, ও ব্যতীত সকলেই আজ তিশার এখানে আসার কথা জানতো। তাহলে ওকে আগে কেন বলা হলো না? এত গোপনে পরিসরে পরিকল্পনার কারণ কি? আবার কি চলছে এই বেয়াদব মহিলার মনে? গেটের কাছে গাড়ি পার্ক হতে রায়হান দ্রুত এসে দরজা খুলে আগে ঈশানকে দুহস্তে কোলে তুলে নেয়। আশেপাশের সব দিক ভুলে ভাগ্নের সাথেই আলাপনে ব্যস্ত হয়ে ওঠো, বরং জিসানকে দেখেও কোনো বার্তালাপ করার প্রয়োজন মনে করে না। এদিকে নিজের বাড়ির কাছে আসতেই তিশার মুখের মলিনতা এক মুহূর্তে ধুয়ে মুছে যায়, যেন ঘন কালো মেঘ ছেঁড়া রোদ উঠেছে। নিজের অদম্য খুশিকে আর নিজের মধ্যে চেপে রাখতে পারে না তিশা। দিনের আলোতেও তারার মতো জলমল করে ওঠে ওর মুখ, যার কোনো কিছুই দৃষ্টি এড়ায় না জিসানের। অনেক দিন পর জিসান তিশাকে এতটা উৎফুল্ল হতে দেখতে পেল। গেল কয়েকটা মাসের হাসিটি যেন কোথাও চুরি হয়ে গিয়েছিল। তবে বড্ড মিস করতো জিসান তিশার এই রূপটি। আজ আবার যেন পুরনো রূপে তিশা ফিরে এলো হঠাৎ করে। তবে এর কারণ জিসান নয়, আর এটা ভেবে নাচাইতেও কষ্টের একটা ছোট ঢেউ ছড়িয়ে পড়ল ওর বুকের ভিতর। তিশার অব্যক্ত না বলা বহু কথা যেন নিমিষেই সব বুঝে গেল। ইতিমধ্যে একটা মিষ্টি হাসি ফুটিয়ে তিশা গাড়ি থেকে নেমে দাঁড়ায়, আর তখনই ভেতর থেকে দৌড়ে আসতে দেখা যায় নীলুসহ মাসুম, অনিক ও জাহিদকে। এদের সকলকে একসাথে দেখে তিশা আরও বেশি উচ্ছ্বসিত হয়ে ওঠে। আর হবেই বা না কেন, বাল্যকালের বন্ধু বলে কথা। আজ কতদিন পর দেখা পেল সবার একসাথে। তবে ঘন আধার নেমে আসে একজনের সারা মুখ জুড়ে। এই সময় এদের মোটেও আশা করেনি মানুষটি। জিসানের কুঞ্চিত ভুরুচোরা যেন আরও বেশি কুঞ্চিত হয়ে পড়ে। এতে করে ওর সুন্দর মুখশ্রী কোনো ব্রিগেড ফিল্মসের ভিলেনের মতো হয়ে যায়।
অবশ্য আপাতত সেদিকে বিশেষ কোনো দৃষ্টি নেই ছেলেটির। ওর দৃষ্টিচোরা তো কেবল তিশার দিকেই নিবদ্ধ। জিসান নামক মানবকে এই দু ভাই বোন এই মুহূর্তে পাত্তা না দিলেও দয়াময়ী নীলুর দয়ার সাগর কিছুটা উতলে ওঠে। তাই কারো কিছু বলার অপেক্ষা না করে নিজ মর্জি মতো বলে ওঠে, জিসান ভাই আপনিও আসুন না আমাদের সাথে। ঈশান আসার খুঁজতে আজ বাড়িতে ওয়েলকাম পার্টির আয়োজন করেছি আমরা। আপনিও আসুন, আপনি থাকলে সবার খুব ভালো লাগবে। চোখের সামনে বোম বিস্ফোরণ হলেও এত চমকাতো না জিসান যতটা নীলুর কথা শুনে হয়েছে। নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে এক পলকে ভুলে যায় বেচারা পার্টি। মনে মনে বার কয়েকবার আওড়ায়, তা ওকে ছাড়া। তবে কি এই জন্যই বাপের বাড়ি আসতে চেয়েছিল তিশা? এই কারণে হয়তো সকাল থেকে এত হাসি খুশি ছিল। তাহলে ওকে কেন একবারও বলার প্রয়োজন মনে করলো না? ও জানলে নিজেই ঈশান আর তিশাকে নিয়ে আসতো এখানে। শুধু শুধু সকাল সকালে তো হাঙ্গামার প্রয়োজন ছিল না। জিসানকে এই কি তিশা এতটাই পাষাণ মনে করে, নাকি আজকাল ওকে বলা বা না বলার প্রয়োজন বোধটুকু মনে করে না এই মেয়ে? চাপা একটা অভিমান আবারও ঘুমড়ে ওঠে জিসানের বুকে। তিশার দিকে এক অদ্ভুত দৃষ্টিতে তাকায়। এ দৃষ্টিতে ক্রোধ ছিল নাকি অভিমান বোঝা গেল না। নিজেকে স্থির রেখে ঠোঁটের কোণে একটা ক্ষীণ স্মিত হাসিয়ে রেখে ফুটিয়ে তুলেও তৎক্ষণাৎ কিছু বলার জন্য মনে মনে নিজেকে তৈরি করে নেয়। তবে আর বলা হয় না, বরং মুখের কথা মুখেই রয়ে যায়। কারণ বাক্যালাপ করার আগেই পাশে দাঁড়ানোর আদরের ব্যক্তিটি বরফের ন্যায় শীতল কণ্ঠ সুরে বলে ওঠে, থাক না নীলু, উনি খুব ব্যস্ত মানুষ। সারাদিন অফিসে কত কাজ থাকে, সময় কোথায় ওনার? তাছাড়া এত ছোটোখাটো পার্টির জন্য ওনার কাজের কোনো ক্ষতি হোক আমি চাই না। আমি চাই না। কথাটি ঝংকার দিয়ে ওঠে জিসানের কানে। ষষ্ঠ ইন্দ্রিয় সজাগ করে তিশার দিকে আবার স্থির দৃষ্টিতে তাকায়। বোঝার চেষ্টা করে তিশার মনোভাবটা আসলে কি। কিন্তু আজ কেন জানে জিসান ব্যর্থ হলো এই চেনা পরিচিত মেয়েটির মনে লাগাম পেতে। কিছুক্ষণ পর প্রিয়তমার অভিমানের দৃষ্টি নজর পড়তেই ভেতর থেকে ঝলসে ওঠে ওর মন। বোঝা যায় তিশা কেন চায় না জিসান এখানে থাকুক। জিসানের উপস্থিতি এই নারীর কিসের এত সমস্যা? একটু ভালো করে মাপার চেষ্টা করে তিশার মুখের দিকে তাকিয়ে থাকে জিসান। আর মনে মনে হাসে, তার মানে ওকে নিয়ে এবার খেলছে এই নারী। ঠিক আছে, জিসানও দেখবে কতটা খেলতে পারে। তবে দিন শেষে জিতবে অবশ্যই জিসান। জিসান নিজেকে সামলে মুখে হাসি এনে বলে, তিশা সত্যি বলেছে, আমার কাজ আছে নীলু, আমাকে এখন যেতে হবে। তোমরা পার্টি এনজয় করো, কেমন? তিশা ম্লান হেসে ঈশানকে কোলে তুলে বন্ধুদের সাথে বাড়ির ভেতরে চলে যায়। যেন জানতো এমন কিছু হবে। এই স্বার্থপর মানুষটি থেকে কিছু আশা করা মানে বেকার। মেয়েলিগো বলতে একটা কথা আছে না, পুরুষের দম্ভ মনের দুয়ার বন্ধ করে রাখে। সেই দম বন্ধ হয়ে পাশের মানুষটির অনুভূতির দাম দিতে পারে না তারা। তাই তো জিসানও পারছে না তিশার অনুভূতির খেয়াল রাখতে। কিন্তু তাই বলে তিশা সব মেনে নেবে এমন নয়। এবারও তিশা না বলে চলে এসেছে। আর এবার মনে মনে ভেবে রেখেছে আর যাবে না ও আহমেদ বাড়ি। যা কিছু হোক তবুও নিজের সিদ্ধান্তেও অনড় থাকবে। এই লোকে মন গলানোর আর কোনো ব্যর্থ চেষ্টা করবে না, থাকুক সে তার জেদার অহংকার নিয়ে। তিশা নিজেকে শক্ত করে নিবে। এদিকে তিশার মনোভাব সম্পর্কে একদম না জানা জিসান মনে মনে ভাবে, পুরনো বন্ধুদের পেয়ে একমাত্র স্বামীকে ভুলে গেল, একবারও ভেতরে রাখার প্রয়োজন বোধ করলো না। পাষাণ নারী, স্বামী ছাড়া পুরো দুনিয়া তার আপন। তিশা যাওয়ার পর রোদ চশমাটার মধ্য দিয়ে উজ্জ্বল বুদ্ধিদীপ্ত চোখ দুটো সরু সরু করে জিসান বন্ধুর দিকে তাকায়। ওর মনে হচ্ছে বউ তো পরে ছিলই, এখন পরনের বন্ধুটিও পর হয়ে গেল। কেমন উদ্ভট ব্যবহার করছে ওর সাথে তখন থেকে, যেন জিসানকে চিনেই নেই ভদ্র মহাশয়। মেজাজ বিগড়ে যায় ওর, একটু জোরেই বলে ওঠে, কি হলো তোর? খাম্বার মতো দাঁড়িয়ে আছিস কেন? মুখের তালা খোল আর বল, এসব কি চলছে? কি প্ল্যান করছে তোর বোন আবার? রায়হান যেন কিছু জানে না সরল ভঙ্গিতে জানতে চাইল, কী সব কি? তুই কিসের কথা বলছিস? তুই জানিস রায়হান সব। আমি কোন ব্যাপারে কথা বলছি? তবু অবুঝ সাজবার নাটক করছিস। আমি কিছু জানি না, আর জানলেও তোকে বলার প্রয়োজন মনে করছি না এই মুহূর্তে। তাছাড়া আমার বোনের ব্যাপারে এত ইন্টারেস্টিং দেখছিস কেন? তুই তোর বিষয়ে একদম আগ্রহ না তাহলে? কি আবোল তাবোল বলছিস? কারণ আমরা সব পাগল, শুনেছিস? এবার নিজের যা, কাজে যা, আমাদের অনেক কাজ আছে। তোর সাথে আজাইরা কথা বলার সময় নেই। সমস্যা কি বলতো? তোরা সব মিলে আমার সাথে এমন করছিস কেন? যেন ফিল্মের আচ্ছা, যেন ফিল্মের মেইন ভিলেন আমি। তোর বোনের তো কোনো দোষ নেই। যা, মেনে নিলাম সব দোষ আমার বোনের। খুশি? আর কিছু বলার আছে তোর? রায়হানের গলাতে স্পষ্ট বিরক্তির স্বর তা লক্ষ্য করলো জিসান।
তবে বন্ধুর কথাতে আপাতত কোনো প্রতিক্রিয়া দেয় না ও, শুধু নীরবে একটা দীর্ঘশ্বাস মোচন করে ধীর কদমে বন্ধুর কাছাকাছি এসে দাঁড়ায়। করুণ চোখে বন্ধুর মুখের দিকে তাকিয়ে জোরপূর্বক হাসি টেনে বলে, আজ আমার সামনে আমার বন্ধু নয়, তিশার বড় ভাই দাঁড়িয়ে আছে, তাই না? তিশা আমার বোন, এটা যেমন সত্য তেমনি ধ্রুব সত্য, তুই আমার বন্ধু। আর এমন এক বন্ধু যার মূল্য আমার কাছে সর্বদা সবার চেয়ে বেশি ছিল, এমনকি নিজের আদরের বোনটি থেকেও বেশি। এই সত্য অধিকার করতে পারবি না। তাছাড়া তোরা দুজনই আমার জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। তাই আমি চাইলেও কারণ পক্ষ নিয়ে কথা বলতে পারবো না জাসন। তাহলে কেন মনে হচ্ছে কেবল একজন ভাই তার বোনের পক্ষ নিয়ে কথা বলছে? এটা তোর ভুল ধারণা। আমি কারো পক্ষপাতী হয়ে কথা বলছি না, আমি কেবল সত্য বলছি। তাহলে কি এটা সত্য নয়? তোর বোন আমার সন্তানকে নিয়ে পালিয়ে চলে গিয়েছিল। কি করতাম আজ আমি, যদি ওর বা আমার সন্তানের কিছু হয়ে যেত? বল রায়হান, কি করতাম? কোথায় পেতাম ওদের? ও তো একবারও আমার কথা চিন্তা করেনি। আমার কথা ছাড়, ও তো নিজের সন্তানের কথাও চিন্তা করেনি। এই আমাকে আমারই সন্তান থেকে দূরে সরিয়ে রাখার মতো বড় প্ল্যান করে রেখেছিল। ভাবতে পারিস আমি খুঁজে না পেলে কি হতো? আমি আজও ঈশানের অস্বস্তি সম্পর্কে কিছুই জানতাম না। অতীতের কষ্টগুলো আমি পেয়েছি রায়হান, তুই না। তাহলে বল, কিভাবে এত সহজে সব ভুলে যাই? কিভাবে মেনে নিই বল? ভুলতে না পারলে ওকে ছেড়ে দে। কথাটা যেন বজ্রপাতের মতো এসে পড়ল জিসানের কর্ণপাতে। ছেড়ে দেবে মানে কাকে? তিশাকে? কিভাবে সম্ভব? তিশাকে ছাড়ার কথা তো স্বপ্নেও কল্পনা করে না, আর রায়হান তো সহজেই বলে ফেলল। এক অব্যক্ত যন্ত্রণাগুলো যেন কেউ গেঁথে দিয়েছে ওর হৃৎপিণ্ড এফুর ওফুর করে। কি হলো, কথা বলছিস না কেন? হারিয়ে গেল সব ভাষা? বনের জলে ভেসে গেল সব রাগ? মাত্র ছাড়ার কথা শুনেই তোর মুখের এই দশা? আর সত্যি সত্যি তিশা ছেড়ে গেলে কি করবি? এমন হতে পারে না, ও আমাকে ছাড়তে পারে না। কেন হবে না? তিশার অপরাধ তোর কাছে ক্ষমার যোগ্য নয়। তুই দ্বিতীয়বার ওকে ভালোবেসে ভুল করতে চাস না, তাহলে কিসে আশায় তিশা তোর কাছে পড়ে থাকবে? আর কতদিন? এভাবে চলে না জিসান, এভাবে চলতে পারে না। তাছাড়া তুই জানতিস মিষ্টা অনেক কেমন বোকা, গাধা বললেও ভুল হবে, কিন্তু তোকে ওয়ার্ন করেছিলাম আমি, কিন্তু তুই শুনিসনি। এই বোকা মেয়েটির প্রেমে পড়ে হাবুডুবু খাচ্ছিলি। কথা দিয়েছিলি সামনে নিবি, ওর ভুলগুলো ক্ষমা করে শুধরে নিবি। তাহলে আজ কি হলো? কেন পারছিস না? নাকি ওসব কেবল বড় বড় বার্তা ছিল তোর? বল জিসান, কেন? জিসান নিশ্চুপ, বলার মতো কোনো বাক্য নেই যেন তার। কী বা বলবে? কথা যে সবই সত্য। ভালোবাসা সবার জীবনে পুনরায় ফিরে আসে না জিসান। তুই ভাগ্যবান পুরুষ বলে নিজের ভালোবাসার মানুষটিকে পুনরায় ফিরে পেয়েছি। তবে নিজের ঠুমকো অভিমান আর জেদের বসে ভালোবাসার মানুষটিকে দূরে সরিয়ে রেখেছিল কেবল। কিন্তু এতে লাভ কী হচ্ছে জিসান? তিশাকে কষ্ট দিচ্ছিস, সাথে নিজেকেও। বন্ধু হিসেবে বন্ধুর কষ্টের লাঘব করার দায়িত্ব আমার। তাই তোকে পরামর্শ আমার, সব ভুলে নতুন করে শুরু কর। ভুল কিছু ওর ছিল, কিছু তোরও ছিল। না হয় তোদের অবুঝতায় করেছে, কিন্তু তুই তো আমার বুঝদার বন্ধু, তাই না? আমি তো তোর থেকে ভালো কিছু আশা করতেই পারি। জিসান আর দাঁড়িয়ে থাকতে পারল না। বন্ধুর দৃষ্টি থেকে এক প্রকার পালিয়ে চলে এসেছে। নিজের ভিতরে এক তীব্র অপরাধ বোধ কাজ করছে এখন। তাহলে কি ও ভুল ছিল? তিশার সাথে এতটা কঠোর না হলেও হয়তো পারত। নিশি আয়নার সামনে দাঁড়িয়ে নিজের হাতে পায়ে লোশন মাখছিল। এটাও রোজকার রুটিন। ঘুমানোর আগে নিজেকে একদম পরিপাটি করে শুবে, মুখে একটা নাইট ক্রিম মেখে চুলটা বাঁধতে গিয়ে আয়নায় এসে নজর ঠেকল। লক্ষ্য করলো বিছানায় হেলান দিয়ে শুয়ে থাকা মানুষটির দৃষ্টিজোড়া কেবল ওর দিকেই নিবদ্ধ। কয়েক মুহূর্তের জন্য নিশির কার্যক্রম যেন থমকে গেল সেই ঘোর লাগানো দৃষ্টির সমীপে। তবে বেশিক্ষণ তা স্থায়িত্ব হলো না। ওর বুকের ভিতরে একটা শিরশিরানি শুরু হলে সারা শরীরেই ছড়িয়ে পড়ল আচানক। বিয়ের পর থেকে রায়হানের এমন দৃষ্টির সাথেও পরিচিত। আগে কখনো রায়হান ওকে এমন নজরে দেখাতো দূরে তাকাতো পর্যন্ত না। বরং ওদের সম্পর্কটা কেমন তেল আর জলের মতো ছিল, মিক্সড হওয়ার সম্ভাবনাই ছিল না কখনো। সেখানে আজ ওরা একে অপরকে চোখে হারায় কেমন। বিয়ের পর নিশি এক নতুন রায়হানকে আবিষ্কার করেছে, যা ওর কল্পনার পুরুষ থেকেও সুন্দর। দিনকে দিন ও যেন আরও বেশি করে প্রেমে পড়ছে পুরুষটির মাঝে। নিশিকে এভাবে একই জায়গায় নাস্তানা বুথে দাঁড়িয়ে থাকতে দেখে রায়হান নিচের ঘোর লাগানো দৃষ্টি স্থির রেখেই বলে উঠল, আজকাল বেশ ফুর্তিতে আছিস মনে হয়। নিশি এতক্ষণ নিজের মতো করে হাওয়ায় উঠছিল। হঠাৎ করে আকাশ থেকে এক ঝটকায় আছড়ে পড়ল যেন।
বিস্ময় ঘিরে ধরলো ওকে। আয়না থেকে চোখ সরিয়ে রায়হানের দিকে নিষ্পলক তাকালো। সামনের মানুষটির একই দৃষ্টি কায়েম, তবে তার দৃষ্টি আর কথার মধ্যে কোনো সামঞ্জস্যতা পেল না আজও। আবার কি হলো? এসব উদ্ভট প্রশ্নের কারণ কি? কিছুটা সন্দিগ্ধ সুরে জিজ্ঞেস করলো। রায়হান নিঃশব্দে বিছানা ছেড়ে উঠে পা ঝুলিয়ে ইশারায় কাছে ডাকলো। নিশীয় মন্ত্রমুগ্ধের ন্যায় সে ইশারায় বশীভূত হয়ে পড়ল। কাছে আসতে ওকে টেনে নিজের কোলে বসালো। আজকাল এটাও অভ্যেস হয়ে গেছে। যখনই নিশি কাছে আসে, রায়হান টেনে ওকে কোলে বসিয়ে নেয়। নিশি উপভোগ করে বিষয়টি। হাতের বাঁধন কোমর পেঁচিয়ে ধরে কাঁধে থুতনি রাখে রায়হান। চোখের ইশারায় টেবিলকে দেখিয়ে বলে, কত বছর হলো তোকে ওই চেয়ার দিয়ে টেবিলটা ব্যবহার করতে দেখি না, বলতো? বইগুলো আহা কার করে কাঁদছে তোকে না পাওয়ার শোকে। তুই নাকি তাদের একটু মিস করিস না, কথাগুলোকে সত্য? নিশি বুঝলো আসল কথা কি। সত্য বলতে কয়েক সপ্তাহ ধরে ওর পড়াশোনা একেবারে লাটে চলে গেছে। এক কথায় গায়ে হাওয়া লাগিয়ে হাঁটছে নিশি। তাই বলে এটা মোটেও সত্যি না, ও মিস করে না এদের। কাল বাদে পরশু আবার পড়াশোনাটা নতুন উদ্যমে শুরু করতো, এটা সহজভাবে বললেই হতো। এভাবে বলার কি আছে? মনে মনে ভীষণ রাগ হলো ওর। রায়হানের সব কিছুই ভালো লাগে, শুধু এই পেঁচানো মার্কা কথাবার্তাগুলো ছাড়া। আর লোকটা ওকে জ্বালাতে বেশ মজা পায়। নিশি হ্যাচর প্যাচর করে কোল থেকে নামতে নামতে বলে, আমার নামে অভিযোগ করেছে ওরা তোমার কাছে? নিমক হারাম, ছাড়বো না আমি এদের কাউকে। প্রতিশোধ নিব আমি, কঠিন প্রতিশোধ। হাড় ভেঙে গাছে ঝুলিয়ে দেবো তোর। বাঁদর মেয়ে পড়ালেখা বাদ দিয়ে সংসার করে বেড়াচ্ছে। এই তোকে আমি কি সংসার করতে এনেছি? ঠেলে নিশিকে কোল থেকে নিজে নামিয়ে ধমকানো সুরে বলল, যা বই খাতা নিয়ে পড়তে বস এক্ষুনি। না, আজ না, কাল পড়তে বসবো। হাওয়া উল্টো সুরে বইতে দেখে মুহূর্তে নিজের মত পাল্টে আবারও এটে সেটে রায়হানের কোলের ভিতর ঢুকে বসল নিশি। কাল বলতে কোনো কথা নেই নিশি। অনেকটা সময় হেলায় ফেলায় চলে গেছে। তিশার পড়াশোনা তো শিখিয়ে গেছে। আমি চাই না তোরও এমন অবস্থা হোক। হবে না সত্যি। নিশি আদরে কণ্ঠে বলল। রায়হান বুঝলো জোর করে লাভ নেই, তাই আর কথা বাড়ালো না। এভাবেই বসে রইল দুজন বেশ কিছু সময়। কিছুক্ষণ পর নিশি রায়হানের বুকে মাথা রেখে দু হাতে গলা জড়িয়ে ধরে জিজ্ঞেস করলো, বসাও এত সহজে চলে যাবে আমি ভাবতেই পারিনি। সময় অনেক বড় ওষুধ নিশি। সময়ের সাথে সব কিছু একদিন ঠিক হয়ে যায়। যত বড়ই হোক, সময়ের থেকে বড় মলম আর কিছু নেই। বর্ষা একটা ঘোরের মধ্যে ছিল এ যাবৎ। ওর ধারণা ছিল ফেলে আসা অতীত ও আবারও ফিরে পাবে, সব নিজের মতো করে আবারও গুছিয়ে নেবে। কিন্তু তা যে অসম্ভব। যা যায় তা আর ফিরে আসে না কখনো, হোক সেটা সময় বা মানুষ বা ভালোবাসা। কারোর জন্য কারো জীবন থেমে থাকে না। ও অন্ধ এক জগতে বসবাস করছিল এতদিন। ওকে সেই জগৎ থেকে জাগানোর প্রয়োজন ছিল। আর দেখ, চোখ খুলে যখন বর্তমান দেখলো, বুঝতে পারলো অতীতে ফেলে আসা মানুষটি আর ওর নেই। সে এখন অন্য কারো স্বামী। হয়তো জীবনের চরম সত্য মানতে একটু কষ্ট হয়েছে, তবে অবশেষে মানতেও বাধ্য হয়েছে। আচ্ছা, আমি যদি না থাকতাম তোমার জীবনে তাহলে কি বর্ষা আপুকে মেনে নিতে? রায়হান এমন কোনো কথার জন্য প্রস্তুত ছিল না। আসলেই তো নিশি না থাকলে কি বর্ষাকে মেনে নিতে পারতো? হয়তো, কিন্তু যা হয়নি সেটা নিয়ে ভাবার কোনো মানেই হয় না। বর্ষার কপালে ছিল না, তার জন্য অবশ্য আফসোস নেই রায়হানের, বরং শুকরিয়া জানায় রায়হান আল্লাহর কাছে। প্রিয়তম হিসেবে নিশিকে পেয়ে, সঙ্গী হিসেবে নিশির চমৎকার একজন নারী। কোনো অভিযোগ নেই ওর প্রতি রায়হানের, তাই অতীতে ফেলে আসা কোনো কিছুর প্রতি বিশেষ কোনো টান নেই ওর মনে। আর সেই কথা বর্ষাকে বোঝানোর চেষ্টা করেছে রায়হান। মনে পড়ে গেল কাল রাতের কথা। বর্ষার বিহেভিয়ারে অতিষ্ঠ রায়হান শেষবারের মতো চেষ্টা করলো বর্ষার সাথে কথা বলার। কারণ আজকাল অতিমাত্রায় বর্ষা ওরা নিশির প্রাইভেসির মধ্যে ঢুকে পড়ার চেষ্টা করে চলছিল, যা যে কারোর ধৈর্যের বাঁধ ভাঙানোর জন্য যথেষ্ট। কিন্তু নিশি বলে চুপ ছিল। ও একজন যথেষ্ট সংযমী বুদ্ধিমতী নারী, চাইলে বর্ষাকে দু চার কথা শুনিয়ে দিতে পারত, যা বাড়ি থেকে বের করে দেওয়ার কারণও ছিল ওর কাছে। কিন্তু নিশি তার কোনোটাই করেনি, বরং শান্তিপূর্ণভাবে বিষয়টা এড়িয়ে যাওয়ার চেষ্টা করে গেছে প্রতিবার। রায়হান সত্যি অবাক হতো নিশির ব্যবহারে, সাথে অবশ্যই মুগ্ধ। রায়হানের মনে আছে কয়েকদিন আগের কথা। বাড়িতে সেদিন কয়েকজন মেহমান এসেছিল। নিশি খুব শখ করে সবার জন্য রান্না করেছিল নিজ হাতে, তবে সেই খাবার আর কারো খাওয়া হয়ে ওঠেনি। কারণ খাবারে নুনের পরিমাণ মশলা থেকে বেশি ছিল, আর অজুহাতে অতীতের কিছু তিক্ত কথা শুনতে হয় নিশিকে সবার কাছ থেকে। রেনু বেগমও অবাক হন এমন ঘটনায়, কিন্তু রায়হান ছিল নিরুত্তর। ও বুঝতে পারে সব কার কাজ। ভুল হলে হয়তো একটা তরকারিতে নুন বেশি কম হতেই পারে, এটা স্বাভাবিক। তাই বলে সব কটায় এতটা নুন অসম্ভব। নিশি আনাড়ি রাঁধুনি নয়, খুব ভালো রাঁধে মেয়েটি।
এমন ভুল তার দ্বারা সম্ভব নয়। বর্ষা সেই খাবারগুলোতে অতিমাত্রা নুন মিশিয়ে দিয়ে খাওয়ার অনুপযোগী করে তুলেছে, তার বুঝতে বাকি থাকে না। কারণ একটু আগেও রান্নাঘরেতে কেউই ছিল না, তখন বর্ষাকে বের হতে দেখেছে রায়হান। এরপরও বর্ষা থেমে থাকেনি, বরং যতক্ষণ বাসায় থাকতো নিশিকে রায়হানের কাছাকাছিও আসতে দিত না। কোনো না কোনো বাহানা নিশিকে ব্যস্ত করে তুলে রাখত। এসব বুঝে রায়হান অবুঝ নয়ও, কিন্তু পরিস্থিতি বুঝে কিছু বলতে পারছিল না। তবে সব কিছুরই একটা ধৈর্য থাকে। রায়হানের ধৈর্যের পরিসীমা সীমিত হলো, তাই কাল একান্তে ডেকে এনে বর্ষাকে বোঝালো। বর্ষা বুঝবে কিনা জানা না, কিন্তু নিশি আর ওর সুখের জন্য ওকে চেষ্টা করতেই হতো। এবার আর রায়হান নিজের আর বর্ষার কথা বলেনি, বলেছিল নিশির প্রতি ওর অনুভূতির কথা, যেখানে বর্ষা নামক কোনো কিছুর আশ্রয় নেই, প্রশ্রয় নেই। তবে বর্ষা নামক স্মৃতিতে রায়হান যতনে মনের মধ্যে রাখতে চায়, কোনো এক সময় সেই স্মৃতিগুলো নিয়ে যেন রায়হান ভাবতে পারে। সে এক সুপ্ত অনুভূতি, রায়হান সেই অনুভূতিতে তিক্ততা আনতে চায় না। একসময় ওদের একটা সুন্দর সম্পর্ক ছিল, সে সম্পর্কে ইতিটাও যেন সুন্দর হয়, যাতে করে কোনো এক শ্রাবণের ভারে মেঘের দিনের বর্ষাকে দেখে ওর সেই সুপ্ত অনুভূতির কথা মনে পড়ে। কিন্তু এভাবে চললে অনুভূতি নয়, ক্ষত জমা হবে মনে। রায়হান চায় না ওর প্রথম জীবনের প্রথম প্রেম নিয়ে মনে কোনো বিতৃষ্ণা জন্ম হোক। রায়হান বোঝানোর চেষ্টা করলো বর্ষাকে, বর্ষা চিরকালই বুঝদার মেয়ে ছিল। মাঝখান দিয়ে একটা ঝড় ওকে কিছুটা স্বার্থপর করে তোলে। সুখে সবাই থাকতে চায়, বর্ষাও চেয়েছিল, কিন্তু বুঝতে পারে বড্ড দেরি হয়ে গিয়েছে সেই সুখ ধরতে। ও যার পথ চেয়ে বসেছিল সেই পথিক তার রাস্তা অনেক আগেই বদলে ফেলেছে। তাই তাকে আশা করা মানে আবারও নিজেকে ঠকানো। কিন্তু রায়হান ওর খুব কাছের বস্তু, ঠিক হীরের টুকরোর মতোই মূল্যবান, তাই অনুরোধ করেছিল। ভালোবাসা না থাক, বন্ধুত্ব কি থাকতে পারে ওদের মধ্যে? কিন্তু রায়হান তাতেও না ছিল। ওর মতে এটা লোভ মোহ ছাড়া বর্ষার আর কিছুই না। এই লোভ থেকে পরবর্তীতে চাহিদা বাড়বে, চাহিদা থেকে বাসনা, তাছাড়া ওদের সম্পর্কটা সমাজে একসময় পরকীয়া নাম দেবে, যা রায়হান চায় না। রায়হান কথাগুলো বলেই বর্ষাকে আর কিছু বলতে না দিয়ে নিজে আবার বলা শুরু করলো। সত্য বলতে বর্ষা, প্রেমের সার্থকতা বিরহের মাঝেই খুঁজে পাওয়া যায়। বিরহ মনকে পুড়িয়ে শক্ত করে তোলে। তাছাড়া থাক না কিছু ভালোবাসা অপূর্ণতার খাতায়, অপূর্ণতার মাঝেও এক অদ্ভুত সুখ আছে। তুমি না হয় আমার সেই সুখ হয়ে থেকেও চিরকাল। এরপর বর্ষার বলার মতো আর কিছুই ছিল না। প্রিয় মানুষটিও কে আর চায় না, আর যে চায় না তার কাছে নিজেকে বিলিয়ে দেওয়ার মাঝে কোনো সার্থকতা নেই। চলে গেল বর্ষা, যাওয়ার আগে অবশ্য নিশির কাছে ক্ষমা চাইতে ভোলেনি। মন থেকে দোয়া করে গেছে দুজনের সুখের সংসারের জন্য। নিশি কিছুক্ষণ চেয়ে থাকলো রায়হানের থমথমে মুখটির দিকে। নিজের উত্তরটি যেন পেয়ে গেল। মনের ঘরে হঠাৎ কালো মেঘ জমল মেয়েটির। একটু কষ্টও হলো সাথে বটে, কিন্তু এটাই তো স্বাভাবিক। প্রথম প্রেম বলে কথা, মনের সাথে আপোষ করে নিল নিশি। সত্যটা সবার জানা, কিন্তু সাথে এটাও সত্য আজ রায়হান কেবল ওর। বিধাতা রায়হানকে কেবল ওর ভাগ্যে লিখে রেখেছিল, তাই তো রায়হানের উপর আজ কেবল ওর অধিকার, কেবলই ওর। ওদের সম্পর্কটা এখন আরও বেশি মজবুত হয়ে গিয়েছে। নিশিও আপনি থেকে তুমিতে চলে এসেছে। রায়হানকে চুপ থাকতে দেখেই নিশির পরিস্থিতি বদলাতে একটু নড়ে চড়ে বসলো। আর একটু বেশি যেন রায়হানের কোলের ভিতর ঢুকে পড়ার ব্যর্থ চেষ্টা করে চলেছে মেয়েটি। রায়হান মুখ নামিয়ে তাকালো ওর কোলের আদরের বিড়াল ছানাটির দিকে। ও জানে নিশি এমন কেন করছে। নিশ্চিত কিছু বলার আছে ওর বা চাওয়ার। যখন খুব স্পেশাল কিছু চাওয়ার থাকে, ঠিক তখনই নিশি এমন করে রায়হানের কোলে ঢুকে যাওয়ার পায়তারা করে। রায়হান অজ্ঞাত এই বিষয়ে। হাসলো রায়হান। নিশির কপালে এসে পড়ে থাকা চুলগুলো পরম যত্নে কানের পেছনে গুঁজে দিতে দিতে বলল, কি বলবি বল। ঈশান কত আদুরে, তাই না? অনেক আদরে, ঠিক তোর মতো। না, আমার থেকেও বেশি। ওর হাত পাগুলো দেখেছো কত নরম তুলতুলে, দেখলে শুধু আদর করতে মন চায়। আমার তোকে একদম ছাড়তে মন চাইছিল না। তুমি শুনছো তো? আমি শুনেছি, তুই বলতে থাক। রায়হান চোখ বুজে থেকে জবাব দিল, আচ্ছা, আমরা কি এবার একটা... একদম না। কি না? আমি কি বলতে চাইছি আগে একবার শুনো তো। প্রয়োজনই তার। কিন্তু কেন? কারণ আমি জিসান নই, আর না তুই তিশা, আর আমি ঘাসে নাক ডুবে চলি না। কিন্তু আমার কথাটা তো একটু শোনো। নিশির কণ্ঠে অনুরোধ ঝরে পড়ল। আমি না বলছি নিশি। এবার রায়হান শক্ত কণ্ঠে জবাব দিল, কিন্তু কেন? এখনও সময় আসেনি এসবে। যখন হবে আমি তোকে একটা ফুটবল টিম বানিয়ে দেবো, যত খুশি খেলিস। তাছাড়া আমার তো এখনও তোকে ঠিকমতো আদর করা হলো না, আর তুই আবার এত তাড়াতাড়ি আদরের ভাগিদার আনতে যাচ্ছিস। আগে আমি তোকে মন ভরে আদর করবো, তারপর না হয় ওকে আনার কথা ভাববো। এতদিন পড়াশোনার পাঠ চুকিয়ে ওঠ, আমার কোনো তাড়া নেই। আমি এত তাড়াতাড়ি বইকে ছেড়ে ডাইপার নিয়ে ব্যস্ত হতে চাই না। তুমি আসলে একটু অসভ্য।
আমি অসভ্য বলেই তোকে এত ভালোবাসতে পারি। বলেই রায়হান নিচু হয়ে নিশির ঠোঁটে চুমু খেলো। লজ্জায় আড়ষ্ট হয়ে নিশি আরও ঢুকে পড়লো রায়হানের কোলের ভিতর। তা দেখে রায়হান সশব্দে হেসে উঠল। সময়ের গাড়ি কত দ্রুত চলে, বিশেষ করে সময়টা যদি সুখের হয় তাহলে তো কথাই নয়। তাই তো মান অভিমান ভুলে জিসেন আর তিশার মধুর দিনগুলো কবে যে এত দ্রুত পার হয়ে গেল দুজনের কেউ বুঝতেই পারলো না। আরও একটা বছর কেটে গেল, হাঁটি হাঁটি পায়ে ছোট ঈশানও বড় হয়ে গেল। শুভ জন্মদিন আজর। আহমেদ বাড়িতে নতুন সাজই সেজেছে, চারিদিকে হাজারো মানুষের ভিড়। আত্মীয় স্বজন হতে শুরু করে বহিরাগত কেউ যেন বাদ যায়নি আজকের এই বিশেষ আয়োজনে। চারপাশে আজ আনন্দের উপচে পড়া ভিড়, আর আমাদের নায়ক জিসান তাদের আপ্যায়নে পুরোপুরি ব্যস্ত, কিন্তু ওর চোখ জোড়ায় ভিড়ের মাঝেও পরিচিত কাউকে খুঁজে বেড়াচ্ছে। তবে এত লোকজনের ভিড়ে কিছুতেই খুঁজে পাচ্ছে না কাঙ্ক্ষিত সেই মুখটিকে। খানিক বিরক্ত চেপে ধরে মানুষের প্রতি কোথায় গেল সে দেখতে না পেয়ে হাতের ইশারা ছোট্ট বোন নিশিকে কাছে ডাকলো, জিজ্ঞেস করলো, এই শুন তো, তোর ভাবি কোথায় রে? নিশি হাতের ইশারায় অদূরে দাঁড়িয়ে থাকা তানজিলাকে দেখায়, যে আপাতত মেহমানদের আপ্যায়নে ভীষণ ব্যস্ত। বাকি কোনো কিছু দেখার সময় যেন নেই তার। হাসি হাসি মুখে দৃষ্টি নিক্ষেপ করে জিসান সেদিকে। নজর পড়তে যথারীতি ভিমরি খাওয়ার জোগাড় তার। দাঁত কিরমিরে তাকায় বোনের দিকে, শুধায়, আমি তোকে কি জিজ্ঞেস করেছি আর তুই কি বলছিস? ভাবি কোথায়? এটাই তো। ঠোঁট উল্টে কেয়ারলেসলি প্রশ্ন করে নিশি। আমি কি ভাবির কথা জানতে চেয়েছি? আরে আমার বউ কোথায় সেটা বল। ভাইয়ের হাবভাব দেখে নিশির ভীষণ হাসি পায়, কিন্তু এই সময় হাসার মতো দুঃসাহসে দেখার রিস্ক নিল না। ও তো আগেই বুঝতে পেরেছে জিসান কার কথা জানতে চাইছে, তবুও ভাইকে জ্বালাতে একটু মস্করা করলো। তবে এখন নিজের মধ্যে পারতপক্ষে হাসিটা চেপে রেখে মুখে সরল করে বলল, তোমার বউ কোথায় আমি কি করে বলবো? নিজের জিনিস নিজে সামলিয়ে রাখতে পারো না? আমি কি তোমার বউকে বগলে নিয়ে ঘুরি? আবার কথায় কথায় আমাকে চোখ রাঙাও। আমি কিন্তু বাবার কাছে বিচার দিব তোমার নামে। চমকে উঠল জিসান। কি বলে এই মেয়ে? হঠাৎ খেয়াল করে ভুল জায়গায় ভুল মানুষকে প্রশ্ন করে ফেলেছে ও। ওর কাছে বউয়ের ঠিকানাটা খোঁজা মনে অন্ধের কাছে জাতির আশা করা একই কথা। বরং বোনের চোখে মুখে ইঙ্গিতপূর্ণ হাসি দেখে জিসান বেশ বুঝে বোনের শয়তানি মতলব। মেজাজটাও খিচিয়ে ওঠোর, তবে কথায় যে কথা বাড়ে। তাই এই মুহূর্তে জিসানের চঞ্চল মন কেবল বউকে দেখতে চায়। তাই নিশিকে আর কিছু বলার সুযোগ না দিয়ে পাশ কেটে বাড়ির ভেতরে চলে যায় জিসান। এই বইয়ের জ্বালা একদিনও সত্যি পাগল হয়ে যাবে, তবে যাওয়ার আগে অবশ্যই একটা ওসিয়ত বানিয়ে যাবে। তিশা নামক নারীটি কেবল ওর নিজস্ব সম্পত্তি, যার মালিকানা কেবল একজন, তা হলো জিসান আহমেদ। তার অবর্তমানেও এই সম্পত্তির উপর কারো নজর দেওয়া নিষেধ। পেছন থেকে নিশির হাসির শব্দ কানে আসলেও তার শোনার প্রয়োজন মনে করল না। রুমে এসে জিসান তিশাকে খুঁজে পায় না। এবার প্রচণ্ড বিরক্তি ওর মস্তিষ্কে ভর করে, সাথে রাগও ওঠে। ফিরে যাওয়ার জন্য পা বাড়াতে গিয়েও কি মনে করে আবারও ফিরে এসে ব্যালকনির দিকে পা বাড়ায়। ওর আন্দাজা ঠিকই ছিল, বউ তার খোলা ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। জিসান নিঃশব্দে পাশে গিয়ে দাঁড়ায়, ধোয়াতে আবদ্ধ করে নিজের সাথে মিশিয়ে নেয় প্রিয়তমাকে। আচানক একরাশ গরম নিঃশ্বাস ঝাঁপিয়ে পড়ে তিশার কানের পাশে। তিশা চমকায় না, হয়তো অবচেতন মনের গভীরে কোনো এক অজানা তলে মানুষটিকে মনে মনে কামনা করছিল। হাসি মুখে উঠে তিশার সারা মুখে, তবে মানুষটি এসে প্রশ্ন করা শুরু করলো ওকে। কি করছিস তুই এখানে? আমি সারা পার্টিতে তোকে খুঁজে আসলাম। তিশা মাথাটা আরেকটু এলিয়ে দেয় জিসানের বুকের বাঁ পাশে। অপার্থিব এক অনুভূতিতে তিশার দেহ মন ভরে যায়, যেন হাজার হাজার প্রজাপতি ওর সারা গায়ে উড়ে বেড়াচ্ছে। ঠোঁটের কোণে সেই পুরনো স্নিগ্ধ হাসি বজায় রেখেই তাকায় জিসানের দিকে। মানুষটিকে দেখলেই তিশা আজও কেমন হারিয়ে যায়। এই চোখের নেশায় আজও তিশা বেকাবু হয়ে পড়ে। আজও মানুষটি ওকে পাগলের মতো ভালোবাসে। আর এই ভালোবাসার পাগলামি তিশা আরও একবার দেখেছে, আজ থেকে ঠিক 1 বছর আগে। মনে পড়ে গেল 1 বছর আগের কিছু কথা। তিশা আহমেদ বাড়ি ছেড়ে চলে যাওয়ার পরে কী নিয়ে পাগলামিগুলো করেছিল মানুষটি। সবার রাতের ঘুম হারাম করে ফেলেছিল। এমনকি মানুষটির পাগলামো দেখে তিশার বাপ মা এক প্রকার ঠেলে তিশাকে শ্বশুরবাড়ি পাঠিয়ে দেয়। স্মৃতির পাতায় আজও ভেসে আসে পুরনো সেদিনের কথা। সেদিন অনেকটাই কষ্টের অভিমান মনে নিয়ে তিশা চলে গিয়েছিল নিজের বাপের বাড়ি। মনে মনে ভেবেছিল পাষাণ পুরুষটিকে এবার একটু কঠোর শাস্তি দিবে, বারবার ওর মন ভাঙার জন্য ওকে ভালোবাসা সত্যি দূরে সরিয়ে রাখার যন্ত্রণা দিবে। ওকে দেওয়া কষ্টগুলো সব শুধু আসলে ফেরত দেবে তিশা এবার এই হিটলারকে। কি ভেবেছে এই লোক? তিশা অবলা, জিসানের সকল অন্যায় কেবল মুখ বুজে সহ্য করে নিবে? না, এমন এবার আর হবে না। তাই তো সেদিন আহমেদ বাড়ি থেকে বাপের বাড়ি আসার পর জিসানের দেওয়া হুমকি ধামকির কোনো কিছু আমলে নেয়নি তিশা।
সেদিন জিসান গাড়িতে থাকা অবস্থায় তিশাকে বলে দিয়েছিল ঈশানকে নিয়ে যেন রাতের মধ্যে বাড়ি ফিরে আসে। এমনকি আসার আগে বাড়ির ড্রাইভারকেও বলে দিয়েছিল মেরামার ছোট সাহেবকে নিতে সন্ধ্যার পরপরই যেন পৌঁছে যায় তিশাদের বাড়ি। আজ ঈশানের কথা মতো সেদিন সন্ধ্যার ড্রাইভার পৌঁছে গেলেও তিশা বাড়ি ফেরেনি। ফলপ্রসূ ড্রাইভারকে খালি হাতেই ফিরতে হয়, কিন্তু সেই কথা নিজের মালিকের সামনে জাহির করতে ভয় পায় বলে মৌনব্রত থাকে। অপরদিকে রাতে জিসান বাড়ি ফিরে সর্বপ্রথম ঈশানকে খোঁজে। আসলে ঈশান তো ছিল একটা বাহানা। নিজের ইগোর ঠেলায় বউয়ের কথা কাউকে জিজ্ঞেস করতে পারে না বলে ছেলেকে খুঁজে বেড়ায় বেচারা। কারণ ও জানে কান টানলে মাথাও আসবে। কিন্তু সেদিন জিসানের ইচ্ছের গোড়া এক বালতি জল ঢেলে দেয় তিশা। জানতে পারে বউ বাচ্চা এখনও তার নিরুদ্দেশ, তার মানে বাড়ি ফেরেনি তারা। মেজাজ খিচে ওঠে ওর, বাড়ির সবার সাথে এক প্রকার চিৎকার চেঁচামেচি করে বাড়ি থেকে বের হয়ে যায়। বেচারা বাড়ি ফিরে চেঞ্জ করারও সময় পায়নি। যাওয়ার আগে মেয়েটিকে কত করে বুঝিয়ে বলেছিল ভালো মেয়ের মতো যেন সময় মতো করে বাড়ি ফিরে আসে, অথচ দেখো মেয়েটি আবারও ওকে ধোকা দিলে বোকা বানালো। আবারও প্রমাণ হলো মেয়েটি বরাবরই ওর অবাধ্য। বাড়ির সকলের সাথে চেঁচামেচি করে অফিসের কাপড় না পাল্টেই চলে গেল জিসান তিশাকে আনতে। গাড়িতে বসা অবস্থায় বেশ কয়েকবার ফোন লাগালো তিশার মোবাইলে, কিন্তু অপরপক্ষের ব্যক্তি হয়তো আজ একটু বেশি নির্দয়, তাই তো জিসানের আবেদনে সাড়া দেওয়ার প্রয়োজনটুকু মনে করলো না। বিরক্ত হয়ে জিসান ফোনটা পাশের সিটে সরে মারে। তিশার এমন অবাধ্যতা ওর একদম পছন্দ নয়। কেন মেয়েটির কথা শোনে না, বারবার অবাধ্য হয়ে জিসানের মন মেজাজ বিগড়ে দেয়। আর ফলপ্রসূ আঘাত করে ফেলে জিসান তিশাকে। জিসানের চলন্ত গাড়ি গিয়ে যখন থামলো তিশার বাড়ির সামনে, তখন প্রায় রাত 10টা। জিসান বসে আছে রায়হানের রুমে। আসার সময় কতটা উৎসাহের সাথে এসেছিল শ্বশুর বাড়ি। ওর অন্তঃকরণ এক প্রকার ডিগবাজি খায় প্রবল উৎসাহে। কতদিন পর ভালোবাসা করা নেড়েছে ওর মনের দরজায়। ভেবেছিল নিংড়ে নেবে সব, এতদিনের একাকিত্ব থেকে মুক্তি হয়ে ওর সকল তৃষ্ণা নিবারণ করবে। কিন্তু হায় অদৃষ্ট, মানুষ ভাবে কিছু আর হয় কিছু। জিসানেরও সকল স্বপ্ন মুহূর্তে ভেঙে চুরমার হয়ে গেল। আশ্চর্যের বিষয় হলো ওর স্বপ্নের রানী স্বয়ং ঈশ্বর স্বপ্নের পথে বিঘ্ন হয়ে দাঁড়ায়। আর প্রিয়তমার অসীম দয়ার বদৌলতে আজ রাত থেকে থাকার জন্য এই রুমটাই বরাদ্দ করা হয়। কি আশ্চর্য! জিসান প্রথমবার শ্বশুর বাড়ি এলো, আর এসে কপালে জুটল বউয়ের বদলে বউয়ের ভাই। তাকে ওর বউয়ের রুমের থাকার পরিবর্তে পাঠিয়ে দেওয়া হলো বউয়ের ভাইয়ের রুমে। আজ নাকি ওকে রায়হানের সাথেই রাত কাটাতে হবে। এটা কোনো কথা? এত বড় অবিচার, অন্যায় করা হচ্ছে ওর সাথে। ইমোশন নিয়ে খেলছে মেয়েটি। বউয়ের সাথে থাকা ওর মতো বিবাহিত পুরুষের জন্মগত ন্যায্য অধিকার, আর সে অধিকার ছিন্ন করতে উঠে পড়ে লেগে গেল নিজের বউ। এটাও ছিল কপালে ওর। তাছাড়া রায়হানকে দিয়েও করবেটা কি? আচার বানাবে? ও তো এই মুহূর্তে ওর নিজের বউ চাই, বউয়ের কাজ কি ভাই করতে পারবে? এই কথা বোঝ মেয়েটিকে কতবার ইশারায় বোঝানোর চেষ্টা করেছে জিসান। পিছে পিছে ঘুরে বউয়ের রাগ ভাঙানোর চেষ্টাও করেছে, কিন্তু এখানেও নিরাশা। বউ তার অনুভূতিকে পাত্তাই দিল না। লজ্জার বিষয় বলে জিসান মুখ খুলে কাউকে বলতেও পারছে না। ওপর দিয়ে মুখ চুন করে সোফায় বসে আছে ওর প্রাণের বন্ধু রায়হান। ও নিজেও ভীষণ বিরক্ত জিসানকে এই সময় এখানে দেখে। এত রাত এখানে আসার কী প্রয়োজন ছিল? এই ছেলের কারণেই আজ রাতে ওকেও বউ ছাড়া থাকতে হবে, যা ওর মন মানছে না। কি আশ্চর্য জ্বালা! বউ ছাড়া ওর রাতে ভালো করে ঘুম হয় না। এখন এই কথা কোন মুখে বলবে জিসানকে? শুধু বন্ধু হলে লাশ শরম বলে বলেও দিত। শুধু বলে কি, প্রয়োজনে ধাক্কা মেরে বের করে দিত। কিন্তু সম্পর্ক এখন বদলে গেছে। সামনে বসা মানুষটি কেবল ওর বন্ধু নয়, ওর ছোট বোনের স্বামী আর ওর বউয়ের বড় ভাই। তাই সম্পর্কের মান্যতা বজায় রাখতে রায়হানা চুপ করে বসেছিল বেশ কিছুক্ষণ। তবে বেশিক্ষণ নিজেকে স্থির রাখতে পারল না, ছটফটিয়ে উঠল। এত রাতে তোর এখানে কী কাজ? মুখ বেঁকিয়ে প্রশ্ন তাই করেই ফেলল রায়হান। রাতে মানুষের কি কাজ থাকে জানিস না? রায়হানের জবাবে অত্যন্ত ঠান্ডা গলায় উত্তর দিল জিসান। সকালে আসতে পারলি না? তোর জন্য রাতটা মাটি হলো আমার। রায়হান জিসানের সাথে গজগজ করে এক প্রকার। আর আমার রাতটা মনে হয় মধুচন্দ্রিমায় কাটছে। দাঁতে দাঁত চেপে বলে জিসান। তোর তো অভ্যাস আছে বউ ছাড়া থাকা, দেখিস না কত আরামে ব্যাচেলর জীবন উপভোগ করছিস। কেন? রায়হান বাবুর বুঝি হিংসে হচ্ছে বন্ধুর ব্যাচেলর লাইফ উপভোগ করতে দেখে? লাফিয়ে ওঠে জিসান। আমার হিংসা হবে কেন? তুই বরং চালিয়ে যা, কিন্তু আমাকে মাফ কর। আমি তোর মতো এত উদার মহৎ লোক না। বউ ছাড়া আমার চলবে না। চলবে না মানে কি? কেন চলবে না? আমি চলছি না? আমাকে কি মানুষ মনে হয় না তোর? বন মানুষ আমি। আমি চলতে পারলে তোরও চলতে হবে। আজ থেকে তুইও সন্ন্যাসী। তুই তো মহাপুরুষ, মহাপুরুষদের কোনো উর্বশীর প্রয়োজন পড়ে না। আমি তো সাদা সিধা একজন তুচ্ছ মানব, তাই আমার চলে না রে ভাই। রাতে ঘুম আসে না, ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্ন আসে, সাথে স্বপ্ন দোষও।
চোখ বড় বড় করে খাবি খায় জিসান, ওর চোয়াল আপনা হতেই হা হয়ে ওঠে, কান ফরফর করে ওঠে বন্ধুর বাক্যালাপে। কি শুনলো ও? তৎক্ষণাৎ রায়হান থেকে যত সম্ভব দূরত্ব রেখে দাঁড়ালো বেচারা, কুণ্ঠিত হয়ে বলল, মানে এই, তুই এমন করে কথা বলছিস কেন? আর খবরদার রাতে আমার সামনেও আসার চেষ্টা করবি না শালা, না হলে এমন ব্যবস্থা করব না তোর, ভবিষ্যৎ প্রজন্ম নষ্ট হলে আমার দোষ দিতে পারবি না তখন। লজ্জা লাগা তোর, লজ্জা লাগা দরকার তোর। আমি তোর বোনের হাজবেন্ড, আমার সাথে উল্টাপাল্টা কিছু করার চেষ্টা করলে আমি তো বিচার দিব বউয়ের কাছে। দেখ স্যার, পুরুষ মাংসের প্রতি আমার কোনো বিশেষ আকর্ষণ নেই। আমার আকর্ষণ কেবল বউয়ের মাংসের প্রতি। আর শুকনো হাড্ডিসার মাংস আমার বেশ পছন্দ। আমি উত্তেজিত হয়ে উঠি, তাই তাকে ছাড়া আমার চলবে না। একটু তো লজ্জা কর, আমি তোর বউয়ের বড় ভাই। এহেন মন্তব্য রায়হান বিন্দু মাত্র আশ্চর্য অবধি হলো না, পূর্ববৎ কণ্ঠে জবাব দিল, তুই করেছিলি আমার বোনের বেলায়, এখন আমাকে শিক্ষা দিতে আসিস। আমি তবুও ভদ্রতা ব্যবহার করছি, তুই তো সিঁড়ির সব ধাপ পার করে ফেলেছিস। জিসান নির্লিপ্ত কণ্ঠে জবাব দিল, ওটা আমাকে মানায়, তোকে না। তুই তো মা বোন আর বউয়ের চোখে ভদ্র ছেলে। মা বোনের চোখে হতে পারি, তবে বউয়ের কথা বলতে পারি না। এখানে ভদ্রতা কাজে লাগে না। যাই হোক, মোদ্দা কথা হলো আমার বউ ছাড়া একদম চলে না। না চললে শিখে নে, আজ থেকে তোরও ব্যাচেলর লাইফ শুরু। আমি আমার বউয়ের সাথে থাকতে না পারলে তোকেও তোর বউয়ের সাথে থাকতে দেব না। দেব না মানে দেব না, কান খুলে শুনে রাখ। ঘরের ভিতর যেন বোমা ফাটলো রায়হানের। মনে হয় ওর চারপাশের পৃথিবী দুলছে ক্রমান্বয়ে। বিস্ময়ের চোখ গোল গোল করে প্রশ্ন করে, এটা কেমন কথা? এত বড় অন্যায় তুই আমার সাথে করতে পারিস না জিসান। অত্যন্ত নিজের বোনের সাথে একবার ভাব। তাছাড়া তোদের ঝগড়ার মাঝে আমাদের কেন টানছিস? আমরা কি করেছি? কেমন বন্ধু তুই, শুধু নিজেটা ভেবেই তারা গুনছিস? কোথায় বোন আর কোথায় বোনের জামাইকে মেলানোর চেষ্টা করবি, কিছু আইডিয়া দিয়ে সাহায্য করবি, তা না, কেবল নিজেটা নিয়ে উনি ব্যস্ত। শোন, আমার বোন এখন তোর বউ, আর তোর বউয়ের কথা ভাবার সময় আমার নেই, যেমন আমার বউয়ের কথা তুই ভাবছিস না। আমি কি করব এখন এখানে? দোষ করেছিস তুই। তোর দোষে বউ রাগ করে বাপের বাড়ি চলে এসেছে। এখন বউকে মানিয়ে কীভাবে নিজের সাথে করে নিয়ে যাবে, ইটস কমপ্লিটলি ইওর রেসপন্সিবিলিটি। জিসান বুঝলো এবার খুব বেশি বাড়াবাড়ি হয়ে গেছে। নিজের অজান্তে ভালোবাসার মানুষটিকে বেশ আঘাত করে ফেলেছে ও। এখন সে আঘাতে ভালোবাসার প্রলেপ লাগানো প্রয়োজন, কিন্তু কিভাবে? মানুষটা যে ওর দরজায় খিল মেরে বসে আছে, ঘরে প্রবেশ করার আর কোনো পথ নেই। তাহলে কি আবারও মান অভিমান চলবে ওদের মধ্যে? এভাবে তোদের জীবন ফুরিয়ে যাবে, তাহলে ভালোবাসবে কখন? জিসান আর অপেক্ষা করতে পারছে না, ওর ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। কেটে গেল আরও কয়েকটা দিন। এতদিন একবারও তিশার নাগাল পেল না জিসান। মেয়েটা যে ইচ্ছে করে এক অদৃষ্ট দেয়াল গড়ে তুলেছে ওদের মধ্যে, তা খুব ভালো করে বুঝতে পারে জিসান। তবে দেয়াল আবার পুরোটাই তিশার পক্ষ থেকে, যা জিসান ভাঙতেই পারছে না। এক অদৃষ্ট বেড়াচালে নিজেকে আটকে ফেলেছে মেয়েটি। জিসান বুঝল নিজের কৃতকর্মের ফল ভুগছে ও। নিজের অতিরিক্ত রাগ আর অভিমানের ভারসাম্য বজায় রাখতে না পারার কুফল ভুগছে, এমনটাই মনে হয় আজকাল জিসানের। কতই না চেষ্টা করেছে জিসান তিশাকে মানাতে, এমনকি বেশরমের মতো শ্বশুর বাড়িতেও হামলে পড়তে লজ্জাবোধ করেনি। রাবেয়া বেগম আর তানজিলাকেও পাঠিয়েছে তিশাকে বুঝিয়ে বাসায় নিয়ে আসার জন্য, কিন্তু অভিমানী স্ত্রীর মন পাওয়া কি এতই সহজ? যে স্ত্রী তার সহিত কথা অবধি বলছে না, তার অভিমান ভাঙবে তো ভাঙবে কিভাবে? কিন্তু জিসান দমে থাকার মানুষ না। অফিস শেষ করে প্রতিদিন নিয়ম মাফিক চলে আসে শ্বশুর বাড়ি। প্রথম প্রথম চমকালো, বাড়ির সবাই আজকাল খুব বেশি চমকিত হয় না জিসানের এমন হুটহাট আগমনে। সবারই জানা স্বামী স্ত্রীর রাগ অভিমানের পর্ব চলছে, তাই তো মেয়ের জামাইয়ের আনাগোনা শ্বশুর বাড়িতে আজকাল একটু বেশিই দেখা যাচ্ছে। তবে এতে কারো কোনো মাথা ব্যথা নেই, সবাই মন থেকেই চায় দুজনের সকল ঝামেলায় যেন দ্রুত মিটে যাক। আজ আসার পর থেকে জিসান তিশার রুমে বসে আছে, অথচ বউয়ের দর্শন এখনও মেলার সৌভাগ্য হলো না। তবে ভাগ্য সহায়ক বলে আজ বউয়ের রুমে থাকার সৌভাগ্য হয়েছে, আর এত সব সম্ভব হয়েছে শুধুমাত্র শাশুড়ি মায়ের বদৌলতে। না হলে আজও তিশা জিসানকে রায়হানের রুমে পাঠানোর পুরো বন্দোবস্ত করে ফেলেছিল। কারণ তিশা জানে এই লোক ভীষণ ধূর্ত, মিষ্টি মিষ্টি বচন বলে তিশাকে নিজের দিকে ঠিক নিয়ন্ত্রণ করে ফেলবে। আর তিশা তো জন্মগত বোকা, জিসানের ধূর্ততা ধরতে না পেরে আবেগে গা ভাসিয়ে বেসে যাবে মানুষটির সাথে। জিতে যাবে লোকটি আবারও তিশার অবুঝ মন নিয়ে খেলবে মানুষটি, কিন্তু এবার মনে মনে নিজেকে শক্ত করে নেয়ও। এত সহজেও পড়বে না, শুনবে না এই মানুষটির কোনো আবেগ মিশ্রিত কথা। অনেক কষ্ট দিয়েছে মানুষটি ওকে, অনেক বেশি অবহেলা করেছে, কিন্তু আর না। এবার তিশার পালা, সব ফিরিয়ে দেবে তিশা, তাও সুদে আসলে।
জিসানের সম্মুখে যাবে না বলে খুঁটি মেরে বসেছিল মায়ের রুমে এতক্ষণ তিশা, কিন্তু অবশেষে মায়ের চোখ রাঙানো আর ধমকিতে এক প্রকার বাধ্য হয় নিজের রুমে যেতে। তবে যেতে যেতে ভেবে নিল আর জিসানকে কিছু করা কথা শোনাবে, পেয়েছে কি মানুষটা ওকে, বাপের বাড়ি এসেও শান্তি মিলছে না। রোজ রোজ শ্বশুরবাড়িতে আপনার কি কাজ জিসান? বউ রাগ করে বাপের বাড়ি চলে আসলে স্বামী হিসেবে আমার কি করা উচিত না তার রাগ ভাঙিয়ে বাড়ি নিয়ে আসা। এত তাড়াতাড়ি মনে পড়ে গেল আপনি আমার স্বামী। তাহলে এতদিন কোথায় ছিলেন? কাছে থাকাকালীন তো আমাকে দেখারও সময় ছিল না আপনার। আর আজ দূরে চলে আসায় আপনি এখানে স্বামী বলে দাবি করতে এসেছেন? সত্যি করে বলেন তো আপনার উদ্দেশ্য কি? জিসান এক পলক তাকালো নিজের প্রিয়তমার দিকে। তিশার চোখে আজ একটা অদ্ভুত কিছু লক্ষ্য করলো জিসান, যা চোখ নামিয়ে নিতে দিল না জিসানকে। তার অজান্তে তিশার ওই কালো চোখের মণিতে ডুব দিল। জিসান তিশাকে দেখছে, মেয়েটিকে আজ একটু বেশি অগোছালো লাগছে। চোখ দুটো কেমন লাল হয়ে গেছে, তার মানে তিশা কাঁদছে কার জন্য? এমন প্রশ্ন করা সত্যি অবাঞ্ছনীয়। জিসানের মুখে হাসি খেলে গেল, তবে অপ্রকাশিত বরং মিষ্টি কণ্ঠে বলল, আমি সত্যিই তোকে নিতে এসেছি। তিশার নিঃশব্দে দম ছাড়ল। হয়তো সামনের ব্যক্তির উত্তর ওর মন মতো হয়নি। ও আবারও একটু বেশি আশা করে ফেলেছিল বোধহয়। ঘুমন্ত বিমানগুলো আবারও মাথা চাড়া দিয়ে লাফিয়ে উঠল। তিশা মুহূর্তে চোখ বন্ধ করে নিল। একটা চাপা কষ্ট মোচড় দিয়ে উঠেছে যেন ওর বুকের মধ্যে। কিছুক্ষণ পর চোখ খুলে থমথমে মুখে তাকালো আর বলল, আপনি এখানে আর আসবেন না, প্লিজ বাড়ি ফিরে যান। জিসান ঠিক বুঝে উঠতে পারল না হঠাৎ করে তিশার মুখের এমন পরিবর্তনের কারণ কি। চেষ্টা করে তিশার চোখের ভাষা পড়তে পারল না আজও। নিজেকে স্বাভাবিক করে শুধালো, আমার সারা দুনিয়া এখানে থাকলে আমি ওখানে কি করব? একদম নাটক করবেন না আমার সাথে জিসান, অনেক হয়েছে। আমি কিন্তু আর সহ্য করব না। বন্ধ করুন আপনার এসব নাটক, আমি আর নিতে পারছি না। তিশার মুখের জল শক্ত হয়ে উঠল কেমন। আস্তে জান, এত উত্তেজিত হওয়ার কি আছে? আমি মানছি তো ভুল হয়েছে, তার জন্য এত এত সরিও বলেছি। আর এমন হবে না। প্লিজ জান, বাড়ি চল। তোকে আর ঈশানকে ছাড়া আমার একদম ভালো লাগে না। অফিস শেষে বাড়ি ফিরতেও মন চায় না আজকাল। তোদের শূন্যতায় বুক কাঁপে। কেন বুঝিস না? তুই আমার অতৃপ্ত হৃদয়ের সুপ্ত বাসনার অমূল্য ঔষধ, যাকে দেখলেই মন শান্ত হয়ে ওঠে, আর না দেখলে মরণ যন্ত্রণা। আমাকে কি আপনার পুতুল মনে হয় জিসান, যার অনুভূতি বলতে কিছু নেই? আপনার যখন মন চাইবে আমাকে কাছে টেনে নেবেন, আবার যখন মন চাইবে দূর দূর করে দিবেন। আমিও একজন মানুষ জিসান, আমারও অনুভূতি আছে, কষ্ট আছে, কিন্তু আপনি তা কখনো বোঝার চেষ্টা করেননি। শুধু নিজের ইগো আর রাগ নিয়ে পড়েছিলেন। যখন আপনাকে আমার খুব বেশি প্রয়োজন ছিল, কোথায় ছিলেন আপনি? তখন তো আপনাকে আমি পাইনি জিসান। আর আজ এসেছেন আমাকে নিতে, তাও আমার জন্য নয়। এখানেও আপনার স্বার্থপরতা লুকিয়ে আছে। আপনি কেবল নিজের জন্য আমাকে নিতে এসেছেন। না হলে তিশার কি মূল্য জিসানের জীবনে? কোনো মূল্য নেই। জিসান তিশার কাছে এসে দুগালে আলতো হাত রেখে আদরে স্বরে বলল, জান, তেমন কিছুই না। তুই ভাবছিস, ভুল ভাবছিস তুই। আমি ভালোবাসি তোকে নিজের জীবন থেকেও বেশি। চাইলে প্রাণটাও দিয়ে দিতে পারি। আমার সাথে রাগ কর, অভিমান কর, কিন্তু আমার ভালোবাসার দিকে আঙ্গুল তোলার ভুল করিস না। এই পৃথিবীতে চন্দ্র সূর্য যেমন সত্য, মৃত্যুর পর পরকাল যেমন সত্য, উপরওয়ালার দয়া যেমন সত্য, তেমনই সত্য তিশার প্রতি জিসানের ভালোবাসা। এখানে বিন্দু মাত্র সন্দেহের অবকাশ নেই। বলতে পারিস আমি স্বার্থপর। তোকে পাওয়ার জন্য আমি বারবার স্বার্থপর হতেও রাজি। বড্ড লোভী আমি। তোর ভালোবাসা পাওয়ার লোভ আমি সামলাতে পারি না। তাই তো তোর এভাবে চলে যাওয়া মানতে পারছিলাম না। ভেঙে পড়েছিলাম আমি, ভীষণ ভেঙে পড়েছিলাম। সামলাতে পারিনি নিজেকে। আবেগের বশে কঠোর হয়ে পড়ি। কিন্তু এটা তো সত্য, আমি তোকে ভালোবাসি। চিনচিন এক ব্যথা অনুভূত হলো তিশার মনে। কেমন যেন মায়া হলো মানুষটির প্রতি। ইচ্ছে হলো ছুটিকে জিসানের বুকের সাথে মিশে যেতে। নিজেকে কিছুতেই আটকাতে পারছে না এই অনুভূতি থেকে। ওকে তাহলে দুর্বল হয়ে পড়ছে। পরক্ষণে জোরপূর্বক নিজেকে সামলে নেয় তিশা। এত দ্রুতই মানুষটিকে মাফ করলে চলবে না, এর শাস্তি এখন আরও বাকি। তিশা নির্নিমেষ দৃষ্টিতে তাকিয়ে ভেবে চলেছে এরপর কি করবে ও। অপরদিকে তিশাকে ভাবে চুপ থাকতে দেখে জিসান যেন একটু ভরসা পেল। প্রিয়তমার মন হয়তো গুলছে। কাছে এসে আলতো হাতে বক্ষের সাথে জড়িয়ে ধরল জিসান তিশাকে। কণ্ঠে আবেগ ঢেলে বলল,
বাড়ি চল দিশা, যত রাগ অভিমান বাড়িতে গিয়ে কর। আমি কিচ্ছু বলবো না তোকে, তোর সকল শাস্তি নীরবে মেনে নেব। তবুও চল জান, তোকে আর ঈশানকে ছাড়া আমার পুরো পৃথিবী যে শূন্য। আরও বেশ কিছুদিন কেটে গেল, তবুও রাগ অভিমানের পাল্লা যেন কমল না দুজনের মধ্যে। জিসানের সকল চেষ্টা ব্যর্থ হচ্ছে এবার তিশার একাংশ জিদের কাছে। তবে জিসানও দমার ছেড়ে না, প্রিয়তমার রাগ ভাঙিয়ে শীঘ্রই ঘরে তুলে আনবে, এরপর আর কোথাও যেতে দিবে না। প্রয়োজন হলে বুকের মধ্যে আগলে রাখবে মেয়েটাকে। চাইলে অবশ্যই তিশার সাথে বরাবরের মতো জোর জবরদস্তি করতে পারত জিসান। আর নিজের বাড়িতে তিশাকে নিয়ে যাওয়া ওর জন্য এক চুটকির সমান। কিন্তু জানে কোথাও না কোথাও জিসানের প্রতি তিশার এই রাগ অভিমান তিশার প্রতি করে ওর এতদিনের অবহেলার কারণ। তাছাড়া মেয়েটিকেও কষ্ট দিয়েছে, এত কষ্ট সহ্য করেও কখনো জিসানকে ছোট করেনি কারো কাছে, বরং ওর দেওয়া সকল অবহেলা কষ্ট মুখ বুজে সহ্য করে নিয়েছে নীরবে। তাহলে জিসান কেন পারবে না প্রিয়তমার অবহেলা সহ্য করতে? ভালোবাসার বিনিময়ে যদি ভালোবাসা মেলে, তাহলে অবহেলার বিনিময়ে অবহেলা কেন নয়? জিসান এবার রেগে গিয়ে কিছু করবে না, বরং আস্তে ধীরে যত্ন করে প্রিয়তমার রাগ ভাঙাবে। আর এবার হবে তা পরিপক্ক, শুধু একটু সময়ের সুযোগের অপেক্ষা। আর ওপরওয়ালা মনে হয় একটু বেশি সদা জিসানের প্রতি, তাই সময় বুঝে সেই সুযোগ এসে পড়ে ওর ঝুলিতে। আগামী সপ্তাহ রূপকের বিয়ে, আর বিয়ে উপলক্ষে তিশা জিসানের পুরো পরিবারকে ইনভাইট করা হয়েছে। শুধু তাই নয়, রূপক ফোন করে জিসান আর তিশাকে নিজেদের ঝামেলা বলে একসাথে আসতে বলেছে এবার গ্রামে। আর এতে জিসান যেন আকাশের চাঁদ হাতে পায়। তিশাকে এবার না চাওয়া সত্ত্বেও জিসানের সাথেই যেতে হবে, না হলে এবারও কিছু মানুষের কটু কথা যে ওকে শুনতে হবে। তিশা বোঝে না বিবাহিত নারীকে স্বামী ছাড়া দেখলে এই সমাজ এত নাক কুচকায় কেন? তাদের কিসের এত সমস্যা? নাকি বিয়ে হওয়ার পর স্বামী ছাড়া নারীর কোনো মূল্যই নেই? সমাজের এই যাচাই বাছাই করার প্রকৃতি তিশা বোঝে না। বিয়ে বাড়ি মানেই হই হট্টগোল, গ্রামের বিয়ে হলে তো কথাই নেই। আত্মীয় স্বজন হতে শুরু করে বাড়ির আশেপাশের মানুষের ভিড়ের কমতি নেই। হিসেব করলে এটাও জিসানের শ্বশুর বাড়ি। সেবার যখন এসেছিল তখন জামাই আপ্যায়নের কোনো ব্যবস্থা করতে পারেনি রূপকের পরিবার। কিন্তু এবার আর ঘাটতি রাখেনি, তিশার স্বামী হিসাবে একটু বেশি কদর ছিল ওর। কিন্তু জিসানের এসব মোটেও ভালো লাগছে না। ও তো শেষের অবুঝ বউটাকে মানাতে। ওর বর্তমান জামাই আদরটা বউয়ের আদরের খুব বেশি প্রয়োজন, কিন্তু বউ ওর পাষাণ, জামাইয়ের কদর বোঝে না। এখানে এসেও জিসান সারাক্ষণ তিশার আগে পিছে ঘুরঘুর করেছে মেয়েটিকে মানানোর জন্য। জিসানের এমন আচরণে আত্মীয় স্বজন হতে তিশার কাজিনরাও মুখ টিপে হাসছে। আর এদিকে জিসানের এমন অদ্ভুত আচরণে অপ্রতিভ হয়ে পড়ছে তিশা। মানা করা সত্ত্বেও লোকটি শুনছে না কোনো কথা। এদিকে জিসানের এখন মনে হচ্ছে ব্যাচেলর হিসেবেই বাকি জীবন কাটাতে হবে। কষ্টের ছাদের থেকে লাভ দিতে মন চাচ্ছে এখন। পাশে রায়হান ব্যস্ত নিজের পরিচিত ব্যক্তিদের সাথে আড্ডায়। আর ছেলেদের আসর বসিয়েছে ছাদে, রাতভর চলবে তাদের পার্টি। ঢাকা থেকে কিছু পানীয় জল এনেছে রূপক নিজের বন্ধুদের আমোদ প্রমোদের জন্য। বর্তমানে সবার হাতেই গ্লাস, কেবল রায়হান বাদে। হাজার জোর করে ওকে খাওয়ানো যায়নি, এসব বিদেশি বোতলের প্রতি ওর কোনো ঝোঁক নেই। রূপকও বসেছিল, অলরেডি 2-3 গ্লাস শেষ করেছে, তবুও নেশা হয়নি। আসার পর থেকে জিসানের ভাবগতি লক্ষ্য করে এসেছে, বিরহ পুরুষ প্রেমের দহনে পড়ছে। রায়হানের মুখে অল্প বিস্তর শুনেছে তিশার জিসানের মধ্যে এখনও সব কিছু ঠিক হয়নি, তবে এভাবে আর কতদিন? রূপক আড্ডা ছেড়ে জিসানের পাশে গিয়ে দাঁড়ায়। কেন জানি দুজন দুজনাকে তেমন একটা পছন্দ করে না, হয়তো চরিত্র বৈশিষ্ট্য কিছুটা এক বলে। জিসানের গ্লাস এখনও ভরাও মুখে দেয়নি, তবে হাতে গ্লাস নিয়ে একটু ভেবে চলেছে হয়তো তিশার কথা। রূপক হাসলো, গ্লাসের চুমুক মুখে দিয়ে বলল, বিয়ের পর সব পুরুষ যে বিড়াল হয়ে যায় তোমাকে না দেখলে মানতামই না। জিসান বুঝলো রূপক খোসাটা ওকেই মারছে। ঠোঁটের কোনো দীর্ঘ হাসি ফুটে উঠল, কণ্ঠ স্বাভাবিক এনে বলল, তোমার হোক, তারপর বোঝা যাবে বিড়াল নাকি বাঘ হবে। রূপক এবার শরীর দুলিয়ে হেসে দিল, বিদ্রুপের সুরে বলল, আমি যে জিসানের কথা শুনেছিলাম তুমি তা মোটেও নও। তিশা তো বলতো ওর জিসান হিটলার, ওর যা চাই তা যে কোনো মূল্যেই হাসিল করে নেয়। আর সেই হিটলারের প্রেমেই নাকি ও পড়েছিল। কিন্তু এখন তো তুমি মেনি বিড়াল হয়ে গেছো, যা হয়তো কোনো কাজের না। হয়তো তাই তিশা তোমাকে অ্যাভয়েড করেছে আজকাল। চোখ দুটো জ্বলে উঠল জিসানের। রূপক ওর পুরুষত্বকে চ্যালেঞ্জ করছে, ওর ইগোকে হার্ট করছে। বিয়ে বাড়ি বলে শুধু চুপ আছে, কালি লোকের বিয়ে বলে, নাহলে এতক্ষণ মেরে তক্তা বানিয়ে ফেলতে এমন কথা জিসানকে বলার জন্য। আর আগে হাতে থাকা গ্লাসটির পানীয় জল এক ডকে শেষ করে দ্রুত কদম ফেলে নিজে চলে যায়। একবার পেছন ঘুরলে হয়তো দেখতে পেত রূপকের মুখে রহস্যময় হাসিটা। জিসান যেতে রায়হান এসে দাঁড়ায় রূপকের সম্মুখে, মুখে বলে, এমন করলি কেন? জিসান কতটা চটেছে দেখেছিস?
আবারও তিশার সাথে উল্টাপাল্টা কিছু করে বসবে, দুজনের দূরত্ব বাড়বে। তাহলে কি করব? হাওয়ার মতো বসে থাকবো তোর মতো? এই কাজটা তোর করার উচিত ছিল আগেই। যখন কোনো কাজ আপোষে সফল হয় না, তখন একটু জোর খাটালে দোষের কিছু হয় না। তোরা দুজন পাবলিক আসলে পাগল। আমি জিসানের সাথে কথা বলেছি, তিশাকে একটু সময় দেওয়া দরকার। আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে একদিন। আর সে একদিনটা কবে আসবে শুনি? ততদিনে ঈশান না বুড়ো হয়ে যায়, দেখিস। কী সব বলছিস? এমন হবে কেন? তুই এখনো বুঝতে পারছিস না? জিসান আর তিশা চুম্বকের দুমেরু। তাদের মধ্যে আকর্ষণ থেকে বিকর্ষণ একটু বেশিই হয়। জিসান জেদি, তিশা বোকা। প্রতিবার কোনো না কোনো ইস্যু এসে ওদের দূরত্ব আরও বাড়বে, বই কমবে না। সম্পর্ক এত ভাঙতেও সময় নেবে না। তাহলে উপায় কি? মিলন। মাঝে মাঝে মন যা করতে পারে না, শরীর করে বসে। হাজার অভিমান অভিযোগ যেন এক নিমিষেই শেষ হয়ে যায়। মনের দূরত্ব মেটাতে হলে স্বামী স্ত্রীর মধ্যে শরীরের দূরত্ব আগে মেটাতে হবে। কিন্তু ভালোবাসা থাকলে এটা খুব বেশি জরুরি তোর মনে হয়? জরুরি মানে ভীষণ জরুরি। বোকা পুরুষ বিয়ে করেছিস কেন? বউকে ঘরে সাজিয়ে রাখার জন্য? তাহলে দূর থেকেই ভালোবেসে যেত সকলে। এত ঢাকঢোল বাজিয়ে টাকা খরচ করে বিয়ে করতে যেত না কেউ। ভালোবাসা আছে বলেই মানুষটিকে পাওয়ার আকাঙ্ক্ষা জাগে, তাকে নিবিড়ভাবে কাছে পেতে মন চায়। সাংসারিক জীবনে এটা খুবই প্রয়োজন। আর ভেবে দেখ, জিসান আর তিশার মাঝে প্রায় 1 বছর দূরত্ব পড়েছে। এই দূরত্ব এই মুহূর্তে কমানো খুব প্রয়োজন, না হলে পরবর্তী আরও সমস্যা বাড়বে। রায়হানার একটাও প্রশ্ন করতে পারল না। ব্যাপারটা কেমন অশোভন দিকে মোড় নিয়ে নিচ্ছে। নিজের ছোট বোন আর তার স্বামীর পার্সোনাল বিষয় নিয়ে এতটা খোলামেলা আলোচনার পছন্দ নয়, তাই চুপ থাকাটাই শ্রেয় মনে হলো। জিসান রুমে এসে দেখে ওর রুম খালি নেই। তিশার কয়েকজন কাজিন মিলে আড্ডা দিচ্ছে। ঈশান হয়তো নানা নানির কাছে। জিসানকে দরজার কাছে বিমূর্ত হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে তিশার একজন কাজিন মুচকে এসে জিজ্ঞেস করলো, বউ চাই আমার, এখনই, এই মুহূর্তে। বের হও সবাই রুম থেকে। তিশা যেন বিষম খেয়ে এমন কথায় বলে কি এই লোক? লজ্জা নামের মাথা খাইছে মনে হয়। তিশা জানে জিসান অনেকটাই ঠোঁটকাটা, তাই বলে এতটা? তিশার কাজিনরা মুখ টিপে হাসতে হাসতে বের হয়ে গেল এক এক করে। সবাই বের হতেই এক হাতে দরজাটা লাগিয়ে দিল জিসান। ভরকালো তিশা ক্ষুদ্র পায়ে এগিয়ে এলো জিসানের সম্মুখে। এটা কি ধরনের আচরণ? এতটা বেহায়াপনা? আর বলতে পারল না মেয়েটি বাকি কথা। শেষ হওয়ার আগে দোয়াতে তুলে নিল প্রিয়তমাকে। বিছানায় ফেলে ভর দিয়ে চেপে ধরল। অপরদিকে পরপর ঘটনা রেশ কাটতে সময় লাগলো তিশার। জিসানের ঘন ভারী নিঃশ্বাসে অ্যালকোহলের গন্ধ তিশাকে শিহরিত করে তুলল মুহূর্তেই। গাঢ় নিঃশ্বাসের উষ্ণতায় তপ্ত রগের ছোটা ভাটা পড়ে গেল। জিসান এত কাছে আসায় হঠাৎ করে নিঃশ্বাসটা যেন বন্ধ হয়ে যাওয়ার জোগাড়োর। নিজেকে সামলাতে কষ্ট হলো। হাজার হলো মানুষটি ওর স্বামী, আর এই মানুষটিকে তিশা জান প্রাণ দিয়ে ভালোবাসে। তাকে কাছে পাওয়ার তাগিদায় দিন রাত ছটফট করে, আর এই মানুষটি হঠাৎ করে এত কাছে আসায় ওর সব কিছুই কেমন এলোমেলো হয়ে যাচ্ছে। কোনো রকম নিজেকে সামলে বলল, কি চাই আপনার? তোকে। সহজ আর সরল জবাব মানুষটির। তিশা আটকে উঠল, কারণ ও জানে এই মানুষটি মজা করছে না। ওর দুচোখের অদম্য জেতুকে পাওয়ার জন্য কারো পরোয়া করেনি কখনো, আর না আজও করবে না। দেখি ছাড়ুন, আমার লাগছে। আর এইসবের মানে কি? আমি আপনাকে এখনো ক্ষমা করিনি জিসান, তাই লিমিট বজায় রাখুন। কিন্তু আমার মনে হচ্ছে তুই আমাকে ক্ষমা করে দিয়েছিস অনেক আগে, আর তোর মন আমাকে কাছে পেতে যাচ্ছে। তিশা শুকনো ঢোক গিলল। বুকের ভিতর ধরাস করে উঠল ওর। চোখের পলক ফেলল ঘন ঘন। সত্যিটাকে জেনে গেল মানুষটি। জিসানের দৃষ্টি তখনই তিশাতে নিবদ্ধ। আমতা আমতা করে কোনো রকম বলল, তেমন কিছু না, আপনি ভুল বুঝছেন। আমি কিছু বলেছি আপনাকে? তাছাড়া আমার মনে হয় ড্রিঙ্ক করে মাতাল হয়ে গেছেন আপনি। ছাড়ুন। তোর সবটা বোঝার জন্য আমার তোর মুখের শব্দের দরকার নেই জান। তোর এই চোখ দুটো আমায় সব বলে বেড়ায়। আচ্ছা, তোর এই চোখ দুটো আমায় সব বলে বেড়ায়। আর আমাকে নেশায় ফেলতে পারে এমন কোনো পদার্থ নেই এই দুনিয়ায়। আমার নেশা তো কেবল তুই। এরপর হতবাক তিশা নিজেকে সারানোর আর চেষ্টা করেনি। ধীরে ধীরে জিসান নিজেকে ডুবিয়ে দিয়েছিল তিশার মাঝে। তিশাও আর বাধা দিতে পারল না, বরং মিশিয়ে নিল জিসান তিশাকে নিজের মাঝে। ভালোবাসার মানুষের কাছে প্রত্যাশা বরাবরই বেশি থাকে, তাই অতি সামান্য বিষয়েও তাদের মধ্যে মন কষাকষি বেশিই হয়ে বসে। কেউ সঙ্গীর উপর রাগ করে বেরিয়ে গেল বাসা থেকে, অভিমান করে খাওয়া বন্ধ করে দিল। এতে করে তার সঙ্গী তাকে সবচেয়ে বেশি মিস করবে, খোঁজাখুঁজি করবে, মন খারাপ করে কান্নাকাটিও করবে।
আসলে মাঝে মধ্যে পরস্পরকে একটু একটু কষ্ট দিলে মজবুত হয় সম্পর্ক, অনেকটা অ্যাসিড টেস্টের মতো। কারণ যে কষ্ট দিচ্ছে এবং যে কষ্ট পাচ্ছে, কষ্ট দুজনেরই সমান হচ্ছে। সেই সঙ্গে বুঝে নিতে পারছে যে দুজনের কতটা প্রয়োজনীয়, কতটা ভালোবাসা লুকিয়ে আছে তাদের মাঝে। এটাই দাম্পত্য, এটাই ভালোবাসা। নিজের হাতের উপর হালকা চাপ অনুভব হতেই কল্পনার রাজ্য থেকে ছিটকে এলো তিশা। ও যেন এতক্ষণ দিবাস্বপ্নে বিভোর ছিল। স্বপ্ন, স্বপ্নই তো। বাস্তবে এতটা সুখ কি সত্যিই মেলে? জিসান রেলিংয়ে রাখা তিশার হাতের উপরে হাত রাখলো। কানের লতিতে নিজের স্পর্শ রেখে জিসান চাপা আওয়াজে জিজ্ঞেস করলো। কি ভাবছিস জান? তিশা মুচকি হাসলো, মন ভালো করা সেই হাসি। ঝুঁকে থাকা চোখগুলো তুলে স্বামী নামক মানুষটির দিকে তাকালো। চিকচিক করে ওঠে ওর চোখ, চোখের তৃষ্ণার সাথে মনের তৃষ্ণা যেন মিটিয়ে নিল। তিশা স্মিত এসে স্নিগ্ধ গলায় বলে, আমাকে এতটা ভালোবাসেন কেন জিসান? নিঃশব্দে কিছুক্ষণ তাকিয়ে থাকে জিসান নিজের প্রিয়তমার দিকে। তার ঘন অক্ষি পল্লবের নয়নজোড়া নিমিশে জিসানকে নিয়ে যায় এক অপার্থিব দুনিয়ায়। সময় নিয়ে জিসান কিছু একটা ভাবে। এই মেয়েটিকে ভালোবাসার কারণ খুঁজে কখনো দেখেনিও। শুধু জানে ভালোবাসে, ভালোবাসার পরিসীমা থেকে একটু বেশিই ভালোবাসে। যদি পৃথিবীতে ভালোবাসা মাপার পাল্লা হতো, হয়তো সেখানে ওজনের জিসানের দিকটি ভারী হতো। মেয়েটির মরুভূমি হৃদয়ের জল তৃষ্ণা নিবারণের একমাত্র ঝর্ণার ফোয়ারা যে। কি হলো বললেন না? এত ভালোবাসেন কেন আমায়? সত্যি বলতে ভালোবাসার কোনো কারণ হয় না জান। তোকে কেন ভালোবাসি সেটার কি সঠিক কোনো উত্তর আদৌ দেওয়া সম্ভব বল? তোকে দেখলে আমার কেন জানি খুব ভালোবাসতে ইচ্ছে করে, তাই ভালোবেসে যাই। তোর কাছে আসলে আমি ভালোবাসার গভীরতা অনুভব করতে পারি। তুই আমার জীবনের এক অনবদ্য অনুভূতি, যা হয়তো মুখে প্রকাশ করার মতো নয়। আমি যতবার ভাবি ততবার তোর প্রতি তীব্র আকর্ষণ অনুভব করি। আমি তোকে ভালোবাসার জন্যই ভালোবাসি, কোনো কিছু ভেবে তোকে ভালোবাসিনি। আমি ভালোবাসি তোকে, তাই ভালোবাসি। জিসানের কথা শুনে অচিরে চোখের কোণটা কেমন ভিজে উঠল তিশার। এই প্রাপ্তি, এই পূর্ণতা, এই ভালোবাসার জন্যই তো জীবন এত সুন্দর, এত বর্ণনাময়। আর কি চাওয়া আছে এই এক জীবনে ওর? একটা সুন্দর জীবন, পাশে আছে ভালোবাসার মতো একজন মানুষ। জীবন যেন এখানে সার্থকতা। এর চেয়ে বেশি পাওয়ার লোভ করা গুনাহ। সৃষ্টিকর্তার কাছে তিশা হাত জোর করে নিজের এই সুখী দাম্পত্য জীবনের জন্য সর্বদাই শুকরিয়া করে। আল্লাহ যেন তাদের ভালো রাখে, সুখে রাখে। আমিন।